আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হ্যালো, সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা, যাক। সবাই হয়তো আমরা আজকে একটু টায়ার্ডও আছি, কারণ সকালবেলা আমাদের মনে হয় একটা ক্লাস করা লাগছে। আবার আজকে বিকালেও ক্লাস। এর ব্যাখ্যা তোমাদেরকে জনি ভাইয়া পোস্টের মাধ্যমে তো লিখেই দিছে। আহ, আর আমাদের একটা টার্গেট আছে, আসলে সত্যি কথা। তোমাদেরকে তো পরীক্ষা নিতে হবে, মেইন কথা হচ্ছে এইটা, যে একটা সাব টপিক ওয়াইজ পরীক্ষা দেওয়া একরকম, আর পুরা অধ্যায় দিয়ে ওইটাও একরকম, আর যখন পুরা বিষয়ের উপর পরীক্ষা দিবা ওইটা আরেক রকম। তো তুমি যত বেশি পরীক্ষা দিবা তত বেশি আসলে ইনফরমেশন গ্যাদার করার ক্যাপাসিটি থাকবে। এই কারণে আমরা যদি এখন তোমার ক্লাস আবার ওই আগের মতো টানতে থাকি, তাহলে দেখা যাবে যে আমরা লাস্টে দিয়ে যে তোমাদের এতগুলো পরীক্ষা নেওয়ার ইচ্ছা আছে আমাদের, ওইগুলো আমরা তখন নিতে পারবো না। তো এইটার কারণে আমরা মোটামুটি এটা চিন্তা করে যে চেষ্টা করছি যে আগে হচ্ছে তোমাদের ক্লাসগুলা শেষ করি। তারপরে আমরা তোমাদের যে ফেজ 2টা আছে, আই মিন যেখানে আমরা তোমাদের ইয়া বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো, আমি ফার্স্টে পেপার ফাইনাল, তারপর সাবজেক্ট ফাইনাল, তারপর হচ্ছে মডেল টেস্ট, ওগুলো যেন নিতে পারি, সেই পারপাসটা সার্ভ করার জন্যই হচ্ছে আমরা এখন একটু রাশ যাচ্ছি, আর কিছু না। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমাদের যে লেকচারটা, আমরা আসলে দুইটা অধ্যায় পড়বো আজকে। একটা হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, আর একটা হচ্ছে উদ্ভিদের প্রজনন। এটা খুবই সহজ দুইটা চ্যাপ্টার এবং খুবই ছোট দুইটা চ্যাপ্টার, কিন্তু তুমি বিগত 3-4 বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো যে প্রতি বছরই দুইটা চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রশ্ন আসছে। এবং চ্যাপ্টার গুলো ছোট ছোট চ্যাপ্টার পরে যদি এক এক মার্ক করে কমন পাওয়া যায়, তাহলে অবশ্যই এটা লাভ। তবে আমার জানা মতে ইন্টারমিডিয়েট পরীক্ষায় তুমি সবচেয়ে কম গুরুত্ব দিয়ে, যদিও তোমার পরীক্ষায় হয় নাই, বাট পরীক্ষা হইলেও তুমি সবচেয়ে কম গুরুত্ব দিয়ে পড়তা যেটা, সেটাই হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। ঠিক আছে? তো আসলে এই জিনিসগুলো আমরা কখনোই এত বেশি প্রায়োরিটি দেই না। উদ্ভিদের প্রজননও খুব বেশি প্রায়োরিটি দিয়ে পড়ি না। কিন্তু এমসিকিউর জন্য আসলে এই দুইটা জায়গায় ভালো ভালো কিছু ইনফরমেশন আছে। তো আমরা চেষ্টা করব হচ্ছে আগে যতটুকু সম্ভব চ্যাপ্টার গুলো গুছায় পড়া যায়। আমরাও এমন ভাবেই পড়বো যেন আমরা আজকে এখানে পড়বো, বাসায় জাস্ট আরেকবার দেখলেই যেন শেষ হয়ে যায়। মানে আমার যদি মনে করো আজকে আমরা এখন ক্লাস শুরু করলাম, 8টার মধ্যে যদি আমার আমরা ক্লাসটা শেষ করতে পারি, তুমি মনে করো আধা ঘন্টা রেস্ট নিলা, রেস্ট নিয়ে মনে করো বা তুমি 9টার দিকেই পড়তে বসলা, 12টার মধ্যে ইনশাআল্লাহ তোমার পুরা দুইটা অধ্যায় শেষ হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে কি, ক্লাসে ভালো মতো কনসেন্ট্রেশন রাখবা। আমি যে কথাগুলো বলবো ভালো মতো শুনবা, খালি কথা শুনেই বইয়ে কই খুঁজবা না। আগে ভালো মতো শুনবা, তারপরে হচ্ছে দেখবা যে আমি তোমাকে দেখাই দিব বইয়ের কই কোনটা আছে। ঠিক আছে? তাহলে আসি আমরা পড়ায়। প্রথমে আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা দিয়ে পড়া শুরু করি। ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কি পড়বো কি না পড়বো, এখন শোনো। আমি গতদিন আমাদের যখন ক্লাসটা করছিলাম, আমরা ক্লাস যেমন যেমন ছিল, আমার এখনো মনে আছে তোমাদের সাথে ক্লাসটা, কারণ তোমাদের সলভ ক্লাসটা নিয়ে আমার খুব মন খারাপ হয়েছিল। কারণ তোমাদের কোনো দোষ ছিল না, আমাদের প্রশ্ন এত ভুল ছিল ওই দিন, ওইটা একটু খামখেয়ালি পানার কারণে হয়েছিল। তো যাই হোক, আমরা সেই যেটা সেটা হচ্ছে যে কি পড়বো কি না। তো আমরা গত ক্লাসের ক্ষেত্রে একটা কথা বলছিলাম, যেটা কি, যখন কোথাও কোনো কিছু কম্পেয়ার করার সুযোগ থাকবে একটা সেগমেন্ট ভালো মতো শিখতে, আমরা ভাইরাসটা কিন্তু অনেক বেশি সময় নিয়ে পড়ছিলাম ব্যাকটেরিয়ার তুলনায়। ঠিক এখানেও আমাদের আজকে যে পড়া, যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুটো জিনিস আছে, আমরাও আজকে মেইনলি কি পড়বো, আমি আজকে তোমাদের খালি ব্রায়োফাইটাকে মেইনলি প্রায়োরিটি দিয়ে পড়াবো। আর মেইন কাজই হচ্ছে এইটা। ঠিক আছে? আমরা এখানে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়বো, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়লে রিক্সের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাকে গঠন পড়াবো, যে ব্রায়োফাইটার গঠন, টেরিসের গঠন, এগুলো আমরা সুন্দর মতো পড়বো, কিন্তু বৈশিষ্ট্য আমার ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়বো। এবং তুমি যদি খুব ভালো মতো কনসেন্ট্রেট করো, প্রথম আধা ঘন্টা আমি যে ক্লাসে ব্রায়োফাইটার বৈশিষ্ট্যটা তোমাকে পড়াবো, তোমার টেরিডোফাইটার বৈশিষ্ট্য এবং ব্রায়োফাইটার বৈশিষ্ট্য দ্বিতীয়বার পড়া লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আসি আমরা আমাদের পড়া শুরু করে দিই।
আচ্ছা দেখো, আমি প্রথমে এটা বইই আছে, কই আছে আপাতত খোঁজার দরকার নেই, এটা বইয়ের শুরুতে একদম আছে। তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে সমগ্র উদ্ভিদ জগৎকে বিজ্ঞানী বেনথাম ও হুকার ফুল ধারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেন। ঠিক আছে, আচ্ছা এখানে দুরকম ভাবে লেখা আছে, আমরা একটু আমাদের নিজেদের মতো করে একটু ওইগুলা লেখাটেখা করি। ঠিক আছে, আচ্ছা কি বললাম আমরা, সেটা হচ্ছে সমগ্র উদ্ভিদ জগৎকে বিজ্ঞানী বেনথাম ও হুকার কিসের ভিত্তিতে, ফুল ধারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে। ঠিক আছে, পুরা উদ্ভিদ জগৎ ফুল ধারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া আর একটা হচ্ছে ফেনোরোগ্যামিয়া। ঠিক আছে, ফেনোরোগ্যামিয়া বাংলায় লিখলে কি ফ দিয়ে লেখো না, তাহলে ফ আর ফুল দুইটার ফ মিলতেছে, তাহলে যে ফুল দেয় মানে সপুষ্পক উদ্ভিদটা হচ্ছে ফেনোরোগ্যামিয়া, আর যে ফুল দেয় না বা অপুষ্পক উদ্ভিদটা কি ক্রিপ্টোগ্যামিয়া। ঠিক আছে, এখন আমাদের বই ক্রিপ্টোগ্যামিয়াটাকে আবার তিন ভাগে ভাগ করছে, এরকম যে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। আর ফেনোরোগ্যামিয়াকে দুই ভাগে ভাগ করছে, জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ এবং অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। খেয়াল করবা আমি কিন্তু এখানে একটা প্যাটার্ন ফলো করছি, আমি কিন্তু স্ট্রেট না লিখে আমি কি লিখছি একটু নিচ থেকে উপরের দিকে ভাবে এই অ্যাসেন্ডিং ফর্মে লিখছি। মানে কি জানো, মানে হচ্ছে তুমি মাথায় রাখবা থ্যালোফাইটা থেকে যত আমরা সামনের দিকে যাব তত আসলে উদ্ভিদে উন্নয়নের ধারা কি হবে, বাড়বে। ঠিক আছে, উন্নয়নের ধারা কি হবে, বাড়বে। মানে এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি সবচেয়ে অনুন্নত কে, অ্যান্সার হচ্ছে থ্যালোফাইটা। আর পুরা উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে উন্নত কে, অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। তাহলে এখন তোমাকে প্রশ্ন করলাম, তাহলে পুরা উদ্ভিদ জগতে এই উন্নত অনুন্নত, ঠিক আছে, এই উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে কে আছে, টেরিডোফাইটা। মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে কে আছে, টেরিডোফাইটা। কথাটা খেয়াল করে, কিন্তু পুরা উদ্ভিদ জগতে উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী কে, টেরিডোফাইটা। আচ্ছা ঠিক আছে, মানলাম। এখন আমি তোমাকে এখানে আটকে দিলাম, মানে আমি তোমাকে অপুষ্পক উদ্ভিদের মধ্যে আটকে দিলাম। এবার প্রশ্ন করলাম যে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্ব অনুন্নতকে, বরাবরের মতোই থ্যালোফাইটা। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নতকে, টেরিডোফাইটা। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নতকে, টেরিডোফাইটা। তাহলে এখন যদি প্রশ্ন করে অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নত এবং অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারীকে, ব্রায়োফাইটা। ঠিক আছে, তাহলে লাইনগুলো একটু খেয়াল রাখবা। তোমার কাছে কিসের মধ্যে সেতু বন্ধনকারী বলতেছে, তোমার কাছে যদি বলে পুরা উদ্ভিদ জগতের মধ্যে সেতু বন্ধনকারী, ঠিক আছে, সেতু বন্ধনকারী, এটা আমরা দুইটা ভাগ করি। যদি বলে উদ্ভিদ জগতের মধ্যে, ঠিক আছে, উদ্ভিদ জগতের মধ্যে, তাহলে আমরা অ্যান্সার দিব হচ্ছে টেরিডোফাইটা। আর যদি বলে অপুষ্পক উদ্ভিদের মধ্যে, তাহলে আমরা অ্যান্সার কি দিব, ব্রায়োফাইটা। কথাটা যেন খেয়াল থাকে, এই প্রশ্নগুলো আগে ভর্তি পরীক্ষায় আসছে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে কে সেতু বন্ধনকারী কিসের মধ্যে, আমরা পড়লাম কে কার চেয়ে বেশি উন্নত কে অনুন্নত, সেটাও আমাদের পড়া হলো। এখন বলি যেটা, সেটা হচ্ছে এই যে ফেনোরোগ্যামিয়া, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস, আই মিন 4 তারিখ মনে আবার তোমাদের এই ক্লাস আছে, আমি নিব, সমস্যা নাই। ওই দিন আমরা নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ ডিটেইলস পড়ে নিব, ওইটা বাদ, ওইটা নিয়ে আমাদের আজকে আলোচনা নাই। তাহলে আমাদের আরেকটা ক্লাস যেটা, সেটা হচ্ছে তোমাদের শৈবাল ছত্রাক, মোস্ট প্রবলি হয়ে গেছে, না হইলেও সামনে রুটিনে হবে। এই থ্যালোফাইটাকে দুই ভাগ করছে, শৈবাল আর ছত্রাক, ওইটা হচ্ছে তোমরা ওই দিন পড়বা। তাহলে আমাদের আজকের মেইন পড়াটা কি, আমাদের আজকের মেইন পড়াটা হচ্ছে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। আমাদের আজকের মেইন পড়াটা কি, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা, মানে এই জায়গা দুইটার মধ্যে। ঠিক আছে, আচ্ছা এই পড়ায় পরে যাচ্ছি। আগে আমি তোমাকে ক্রিপ্টোগ্যামিয়ার একটা বেসিক দেই, তারপরে আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটায় যাই। এখন ক্রিপ্টোগ্যামিয়া মানে কি, অপুষ্পক। ক্রিপ্টোগ্যামিয়া মানে কি, অপুষ্পক, মানে কি এর ফুল হয় না। তাহলে এক কথায় ফুল হয় না রাখলেই তো পারতো, কিন্তু এদেরকে আবার কয় ভাগে ভাগ করছে, এদেরকে মোট তিনটা এই যে ভাগে ভাগ করলো, যে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। কেন, তার মানে হয়তো এদের মধ্যেও বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য আছে, এদের মধ্যেও কি বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য আছে। আমরা তিনটা ক্রাইটেরিয়ার উপর ভাগ করি। কয়টা ক্রাইটেরিয়া, তিনটা ক্রাইটেরিয়া। কি কি মনে রাখবা, সেটা হচ্ছে দেহ, মূল, কাণ্ড, পাতায় ভাগ করার কথা, ভ্রূণ সৃষ্টি করার কথা, এবং আরেকটা হচ্ছে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু। ঠিক আছে, পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু। এই তিনটা ক্রাইটেরিয়ার উপর বেস করে হচ্ছে এই ভাগটা করা হয়েছে। ঠিক আছে, তুমি কিভাবে মনে রাখবা, তুমি মাথায় রাখবা কি, এই তিনটার যদি কোনোটাই না থাকে তাহলে সে থ্যালোফাইটা। তিনটার কোনোটাই না থাকলে সে কি, থ্যালোফাইটা। এই কারণে সে সবচেয়ে অনুন্নত।
আবার এই তিনটার যদি তিনটাই উপস্থিত থাকে তাহলে সে টেরিডোফাইটা। দেখো এই কারণে টেরিডোফাইটা অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত। তাহলে এখন যদি তোমাকে বলে তুমি বৈশিষ্ট্য বলো টেরিডোফাইটার, অনায়াসে তুমি তিনটা বলে ফেলবা যে টেরিডোফাইটার দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে, ভ্রূণ সৃষ্টি করবে, পরিবহন টিস্যু থাকবে। আর থ্যালোফাইটার ক্ষেত্রে কি বলবা, জাস্ট এই তিনটা কথার শেষে না বসায় দিবা। তাহলে এখন আমরা তো যেটা পড়বো, আমরা কি পড়বো, ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়বো। তাহলে থ্যালোফাইটা থেকে এক স্টেপ সামনে ব্রায়োফাইটা, তার মানে কিছুটা হইলেও তো উন্নত, বা এই উন্নত অনুন্নতর মাঝখানে আছে, মানে কি উন্নয়নশীল অবস্থায় আছে বাংলাদেশের মতো। তো যেহেতু উন্নয়নশীল মানে নিজের দেশের সাথেই কম্পেয়ার করলা, তাহলে এর খারাপ দিক ভালো দিক যে কোনো একটা মনে রাখো। আমরা ভালো দিকটাই মনে রাখবো। সেটা কি, যে ব্রায়োফাইটায় একমাত্র পজিটিভ পয়েন্ট যে সে কি সৃষ্টি করে, ব্রায়োফাইটা হচ্ছে ভ্রূণ সৃষ্টি করে। ব্রায়োফাইটা কি সৃষ্টি করে, ভ্রূণ সৃষ্টি করে। ঠিক আছে, ব্রায়োফাইটায় একমাত্র পজিটিভ পয়েন্ট, ব্রায়োফাইটা কি সৃষ্টি করে, ভ্রূণ সৃষ্টি করে। তাহলে এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এই দুইজনের মধ্যে সাদৃশ্য, এই দুইজনের মধ্যে সাদৃশ্য বা মিল কই, এই দুইজনই কি সৃষ্টি করে, ভ্রূণ সৃষ্টি করে। দুইজনই কি সৃষ্টি করে, ভ্রূণ সৃষ্টি করে। ভ্রূণ ইংরেজি হচ্ছে এমব্রায়ো। ভ্রূণ ইংরেজি কি, এমব্রায়ো। ভ্রূণ ইংরেজি এমব্রায়ো। এবং ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদদেরকে আমরা বলি এমব্রায়োফাইটা। ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদদেরকে আমরা কি বলি, এমব্রায়োফাইটা। ঠিক আছে, তাহলে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা একত্রে কিসের অন্তর্ভুক্ত, এমব্রায়োফাইটার অন্তর্ভুক্ত। ব্রায়োফাইটা টেরিডোফাইটা কিসের অন্তর্ভুক্ত, এমব্রায়োফাইটার অন্তর্ভুক্ত। কেন, কারণ তারা দুইজনই কি সৃষ্টি করে, ভ্রূণ সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে দুইজনের মধ্যে মিল পাইলা। এখন আবার তোমাকে আমি প্রশ্ন করলাম, তাহলে এই দুইজনের মধ্যে একটু পার্থক্যটা আমাকে বুঝাই দাও। এই দুইজনের মধ্যে পার্থক্য, তাহলে পার্থক্য কোন দুইটা, পার্থক্য হচ্ছে এই যে মূল কাণ্ড পাতায় ভাগ করার কথা, পরিবহন টিস্যুর কথা। ঠিক আছে, মূল কাণ্ড পাতায় ভাগ করার কথা, আর এটা কি, পরিবহন টিস্যুর কথা। এই দুইটা কার মধ্যে আছে, টেরিডোফাইটার মধ্যে আছে, কিন্তু ব্রায়োফাইটায় নাই। তাহলে এই হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটার জিস্ট কিছু কথা আমরা জেনে নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এবার একটু আগের স্লাইডে আমরা ফেরত যাই। এইখানে এই সমস্ত কথাই বলা আছে। এই দেখো তুমি, দেহ, এদের দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, ভ্রূণ সৃষ্টি করে না, পরিবহন টিস্যু নাই। এটার মধ্যেও দেখো যায় না, পরিবহন টিস্যু নাই, কিন্তু কি হয়, ভ্রূণ সৃষ্টি হয়। কি হয়, ভ্রূণ সৃষ্টি হয়। টেরিডোফাইটা দেখো ভাগ করা যায়, ভ্রূণ সৃষ্টি হয়, ভাস্কুলার টিস্যু আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা ব্রায়োফাইটার বৈশিষ্ট্য করব, তাই তো? আচ্ছা, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়ার আগে আমরা আবার একটু জিনিস কিছু দেখে আসি। ঠিক আছে, কথাগুলো ভালো মতো শুনবা। এখন যা যা লিখবো সব অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা, ব্রায়োফাইটা বললে আমাদের মাথায় সবার আগে কোন উদাহরণ আসে? ব্রায়োফাইটা বললে আমাদের মাথায় সবার আগে যে উদাহরণটা আসে সেটা কি, সেটা হচ্ছে মস। ব্রায়োফাইটা বললে আমাদের মাথায় সবার আগে যে উদাহরণটা আসে সেটা কি, সেটা হচ্ছে মস। ঠিক আছে, ব্রায়োফাইটা বললে আমাদের মাথায় সবার আগে যে উদাহরণটা আছে সেটা হচ্ছে মস। আচ্ছা, এখন আমরা এই মসটাকে একটু মডিফাই করে লিখবো। আমরা লিখবো হচ্ছে মগ। আমরা কি লিখবো, মগ। আমরা কি লিখলাম, মগ। দাঁড়াও একটু, আমরা ব্রায়োফাইটার জন্য কি মনে রাখবো, মগ। মানে ম দিয়ে হচ্ছে মস উদ্ভিদ। আচ্ছা, গ দিয়ে তার মানে কিছু একটা জিনিস আছে, সে হচ্ছে তুমি মনে রাখবা উদ্ভিদ মানেই, ঠিক আছে, উদ্ভিদ মানেই তার জীবনকাল অতিক্রম করতে হইলে অবশ্যই দুইটা দশা পার করতে হবে। একটার নাম গ্যামেটোফাইটিক, একটার নাম স্পোরোফাইটিক। ঠিক আছে, পার করতেই হবে, মাফ নাই। একটা গ্যামেটোফাইটিক আর একটার নাম কি, স্পোরোফাইটিক। ঠিক আছে, আচ্ছা এরপর আসি যেটা, সেটা হচ্ছে দুইটা দশাই কখনো প্রধান হবে না।
মনে রেখো দুইটা দশা উপস্থিত থাকবে, ঠিক আছে, কিন্তু দুইটা দশা কখনো প্রধান হবে না। স্বাভাবিক, একই দেশে ক্ষমতায় দুইজন প্রধানমন্ত্রী থাকলে দেশের অবস্থা খারাপই হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রধান হবে, হয় গ্যামেটোফাইটিক না স্পোরোফাইটিক, তাই না? তাহলে আমরা কি লিখছি? মগ, তার মানে মস উদ্ভিদ কোন দশা প্রধান? গ্যামেটোফাইটিক দশা প্রধান। কোন দশা প্রধান? গ্যামেটোফাইটিক দশা প্রধান। তাহলে কোনটা অপ্রধান হবে? তাহলে মস উদ্ভিদে অপ্রধান দশা কোনটা? স্পোরোফাইটিক। অপ্রধান দশা কোনটা হবে? স্পোরোফাইটিক। অপ্রধান মানে কি? গৌণ দশা আর কি, সেকেন্ডারি। কেন বললাম? কারণ এই দুনিয়ার নিয়ম যে যিনি প্রধান তার উপর বাকিরা সবাই কি করে? নির্ভর করে। যিনি প্রধান তার উপর বাকিরা কি করে? নির্ভর করে। তাহলে মস উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু গ্যামেটোফাইটিক দশা প্রধান, তাহলে মস উদ্ভিদে কে কার উপর নির্ভরশীল? মস উদ্ভিদে স্পোরোফাইট আশ্রয় বলো, পুষ্টি বলো, সবকিছুর জন্য কার উপর নির্ভরশীল? গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। সবকিছুর জন্য কার উপর নির্ভরশীল? গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। ওকে, এতটুকু বুঝছি। আচ্ছা, এখন একটু ভালো মতো খেয়াল করো, যেটা সেটা হচ্ছে আমরা মনে করো টেরিডোফাইটা পড়ি নাই, কিন্তু আমরা এখানে লিখে রাখি যে এই হচ্ছে টেরিডোফাইটা। তাহলে মস উদ্ভিদে যদি গ্যামেটোফাইটিক দশা প্রধান হয়, তাহলে টেরিডোফাইটে কোন দশা প্রধান? মনে রাখবা, টেরিডোফাইটে হচ্ছে স্পোরোফাইটিক দশা প্রধান। টেরিডোফাইটে কোন দশা প্রধান? স্পোরোফাইটিক দশা প্রধান। তাহলে কোনটা অপ্রধান? টেরিডোফাইটে, টেরিডোফাইটে কিন্তু গ্যামেটোফাইটিক দশাটা হচ্ছে অপ্রধান। তাহলে তোমার মাথায় কি কাজ করবে? যে টেরিডোফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইটটা স্পোরোফাইটের উপর নির্ভরশীল, এরকমই তো মনে হইতো, তাই না? যে টেরিডোফাইটে গ্যামেটোফাইটটা স্পোরোফাইটের উপর নির্ভরশীল, এরকমই তো হবে, এরকমই তো মনে হওয়া উচিত আগেরটার ক্ষেত্রে। কিন্তু না, এটা ব্যতিক্রম। এখানে মনে রাখবা যে টেরিডোফাইটে কোনো নির্ভরশীলতা নাই। টেরিডোফাইটে কোনো নির্ভরশীলতা নাই। এক কথায় শেষ, টেরিডোফাইটে কোনো নির্ভরশীলতা নাই। আমি তোমাদেরকে একটু আগে পড়াইছি না যে টেরিডোফাইট হচ্ছে সবচেয়ে উন্নত। তো উন্নত রাষ্ট্রের সাথে কম্পেয়ার করো, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, এরা কি কারো উপর নির্ভরশীল? না, এরা কিন্তু কারো উপর নির্ভরশীল না। ঠিক তেমনি টেরিডোফাইটে স্পোরোফাইটিক দশা প্রধান, ঠিক আছে, গ্যামেটোফাইটিক দশা অপ্রধান, তাও ঠিক আছে, কিন্তু কাউকে কারো উপর কি করতে হচ্ছে না? নির্ভর করতে হচ্ছে না। মানে কি, দুইজনই স্বাধীন স্বতন্ত্রভাবে বাস করতেছে। কেন পারতেছে? এটা আমরা টেরিসের গঠন যখন পড়বো ক্লিয়ার হয়ে যাবে। তুমি খালি আপাতত মনে রাখবা কার মধ্যে কোন দশা প্রধান, কোনটা অপ্রধান, কোথায় নির্ভরশীলতা আছে আর কোথায় নির্ভরশীলতা নাই। এতটুকু মনে রাখা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের জীবনচক্র। জীবনচক্র যেটা সেটা হচ্ছে মস উদ্ভিদ গ্যামিটোফাইটিক বলছি, তাই না? মস উদ্ভিদ কি বলছি? গ্যামিটোফাইটিক। তার মানে সে কি সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করে? গ্যামিট সৃষ্টির মাধ্যমে। কি সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করে? গ্যামিট সৃষ্টির মাধ্যমে। কি সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করে? গ্যামিট সৃষ্টির মাধ্যমে। গ্যামিট গুলা কোন প্রকৃতির? হ্যাপ্লয়েড প্রকৃতির। গ্যামিট গুলা কোন প্রকৃতির? হ্যাপ্লয়েড প্রকৃতির। তাহলে একটা পূর্ণাঙ্গ মস উদ্ভিদ কোন ধরনের হবে? হ্যাপ্লয়েড। একটা পূর্ণাঙ্গ মস উদ্ভিদ কোন ধরনের হবে? হ্যাপ্লয়েড। এখন মনে করো এই মস উদ্ভিদের মধ্যে আমরা মাইটোসিস সেল ডিভিশন করলাম, আমরা দুইটা উদ্ভিদ পাইলাম। এই একটা থেকে আমরা পুং গ্যামিট কালেক্ট করলাম, এই একটা থেকে আমরা স্ত্রী গ্যামিট কালেক্ট করলাম। এবার এদের মধ্যে নিষেক ঘটলো। নিষেকের ফলে কি সৃষ্টি হবে? জাইগোট। জাইগোটে কোন কোষ বিভাজন হয়? জাইগোটে হয় হচ্ছে মিওসিস। জাইগোটে কোন কোষ বিভাজন হয়? মিওসিস। হইলে পরে আবারও কি তৈরি হবে? হ্যাপ্লয়েড দশা তৈরি হবে। এই হ্যাপ্লয়েড গুলাই কি আলটিমেটলি পূর্ণাঙ্গ মস উদ্ভিদ ইন্ডিকেট করতেছে। এটাই হচ্ছে একটা ব্রায়োফাইট উদ্ভিদের জীবন চক্র। এখন তোমাকে যদি এখান থেকে পয়েন্ট আউট করতে বলে যে কতখানি গ্যামেটোফাইটিক কতখানি স্পোরোফাইটিক কিভাবে করব, তাই না? কতখানি গ্যামেটোফাইটিক কতখানি স্পোরোফাইটিক, খুবই সহজ। দেখো আমি মাত্র বলছি না, গ্যামেটোফাইটিক মানে কি সৃষ্টি? গ্যামিট সৃষ্টি। গ্যামেটোফাইটিক মানে কি সৃষ্টি? গ্যামিট সৃষ্টি। আর গ্যামিট মানে কি? হ্যাপ্লয়েড। তাহলে যতক্ষণ হ্যাপ্লয়েড দশা আছে, যতক্ষণ হ্যাপ্লয়েড দশা আছে ততক্ষণ হচ্ছে গ্যামিটোফাইটিক। আর যখনই ডিপ্লয়েড দশায় ঢুকবে, ঠিক আছে, যখনই ডিপ্লয়েড দশায় ঢুকবে, যখনই ডিপ্লয়েড দশায় ঢুকবে এটা নাম হয়ে যাবে কি? স্পোরোফাইটিক। ডিপ্লয়েড দশায় ঢুকলে নাম হয়ে যায় কি? স্পোরোফাইটিক। ঠিক আছে, তাহলে গ্যামেটোফাইটিক হচ্ছে যতক্ষণ হ্যাপ্লয়েড, আর ডিপ্লয়েড হলেই সেটা কি? স্পোরোফাইটিক। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে, ঠান্ডা মাথায় শুনবা, তারপর সবাই কমেন্টে উত্তর দিবা, ভালো মতো শুনবা। ব্রায়োফাইটা উদ্ভিদে নিষেকের মাধ্যমে কোন জনন সমাপ্ত হয়? ব্রায়োফাইটা উদ্ভিদে নিষেকের মাধ্যমে কোন দশা সমাপ্ত হয়? লিখো।
ব্রায়োফাইটা উদ্ভিদে নিষেকের মাধ্যমে কোন দশা সমাপ্ত হয়? দশা দশা, গ্যামেটোফাইটিক না স্পোরোফাইটিক, কোনটা? তার মানে কিছু সংখ্যক মানুষ জিনিসটা বুঝছে, কিছু সংখ্যক মানুষ জিনিসটা বুঝে নাই। সেটা হচ্ছে কি, দেখো, এই তো নিষেক, তাহলে নিষেকের মাধ্যমে কি তৈরি হয়েছে? ডিপ্লয়েড দশা তৈরি হয়েছে না? ডিপ্লয়েড মানে কি? স্পোরোফাইটিক। তাহলে কোনটা শেষ হয়ে গেছে? হ্যাপ্লয়েড দশা শেষ হয়ে গেছে, মানে গ্যামেটোফাইটিক শেষ হয়েছে। কথাটা খেয়াল রেখো কিন্তু, নিষেকের ফলে কি সৃষ্টি হয়েছে? ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে স্পোরোফাইটিক। আর নিষেকের আগে কি অবস্থায় ছিল সে? হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইটিক। যেহেতু এখন হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হয়ে গেছে, তাহলে গ্যামেটোফাইট চেঞ্জ হয়ে কিসে কনভার্ট হয়েছে? স্পোরোফাইট। তাহলে মাথায় রাখবা, নিষেকের মাধ্যমে কোন দশা সমাপ্ত হয়েছে? গ্যামেটোফাইটিক। আর কোন দশা শুরু হয়েছে বললে অ্যান্সার দিবে স্পোরোফাইটিক। ঠিক আছে? তাহলে আমাদের একটা সহজ লাইন কি গেল? যে সহজ লাইন হচ্ছে গ্যামিটোফাইটিক সমান সমান এন মানে হ্যাপ্লয়েড, আর স্পোরোফাইটিক সমান সমান 2n মানে ডিপ্লয়েড। তাহলে সহজ কথা, তুমি গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিক পয়েন্ট আউট করতে পারতেছো না, আমার কোনো সমস্যা নাই। তুমি খালি একটু চিন্তা করবা যে এখন কি সে হ্যাপ্লয়েড অবস্থায় আছে না ডিপ্লয়েড অবস্থায় আছে। যখনই তুমি দেখবা সে হ্যাপ্লয়েড অবস্থায় আছে, সুন্দর মাত্রা আছে, তাহলে হ্যাপ্লয়েড মানে গ্যামিট, গ্যামিট মানে গ্যামেটোফাইটিক। যখনই দেখবা ডিপ্লয়েড দশায় আছে, মানে সে জাইগোট তৈরি করে ফেলছে, সেটা ডিপ্লয়েড মানে স্পোরোফাইটিক। এইভাবে তুমি হচ্ছে অ্যান্সার করবা। ঠিক আছে? তাহলে গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিক চিনলাম। এবার দেখো, যদি বলে এদের কোনো জনুক্রম আছে কিনা, অবশ্যই সুস্পষ্ট জনুক্রম আছে। কেন? দেখো, বারবার একই সাইকেল রিপিট হইতেছে, কিন্তু একই সাইকেল রিপিট হইতেছে, তার মানে অবশ্যই এর মধ্যে কি আছে? জনুক্রম আছে। কিন্তু খেয়াল করে দেখো, যে দশা প্রধান সে কি একটু বেশি জায়গা নিয়ে আছে, আর যে অপ্রধান সে কি একটু কম জায়গা নিয়ে আছে। এটাই নিয়ম, যে প্রধানমন্ত্রী যতটুকু জায়গা নিয়ে থাকবে আমি তুমি অতটুকু জায়গা নিয়ে থাকার কথা না, এটাই স্বাভাবিক। তার মানে কি দাঁড়ালো? একটা জনুক্রম ঠিকই থাকবে, কিন্তু সেটা কি? অসম আকৃতির। সেটা কোন ধরনের জনুক্রম হবে? অসম আকৃতির বা হেটারোমরফিক। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদে জনুক্রম কোন ধরনের? আমরা এখানে যদি লিখি জনুক্রম, জনুক্রমটা কোন ধরনের? অসম আকৃতির বা হেটারোমরফিক। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা টেরিডোফাইটা পড়ি নাই, পড়বো না, কিন্তু আমরা টেরিডোফাইটাও বলছি যে টেরিডোফাইটা একটা দশা প্রধান একটা অপ্রধান। তাহলে এই ক্ষেত্রেও কি কখনো দুইটা দশা সমান হবে? না। তাহলে এদের ক্ষেত্রেও কোন ধরনের জনুক্রম থাকবে? হেটারোমরফিক বা অসম আকৃতি। আমরা সহজ কথা, এই চ্যাপ্টারে জনুক্রম নিয়ে কিছু বলা মানেই অ্যান্সার কি? অসম আকৃতির। এই চ্যাপ্টারে জনুক্রম নিয়ে কিছু বলা মানেই অ্যান্সার কি? অসম আকৃতির। আমরা ব্রায়োফাইটা বলো টেরিডোফাইটা বলো, এই দুইজনের মধ্যে কোন ধরনের জনুক্রম বিদ্যমান? হেটারোমরফিক বা অসম আকৃতির জনুক্রম বিদ্যমান। দেখো, আমরা কিন্তু জনুক্রম শিখলাম, জীবনচক্র শিখলাম, আর একটা জিনিস শেখা বাকি, সেটা হচ্ছে জনন। আচ্ছা, জনন আমাদের যেটা মাথায় রাখতে হবে, উদ্ভিদ মানেই অঙ্গজ জনন। উদ্ভিদ মানেই অঙ্গজ জনন। এখন সেটা টেরিডোফাইটা হোক, ব্রায়োফাইটা হোক, দুইজনই কিন্তু অঙ্গজ জনন করে। এবার আসি, আর কে কোন জনন করে। দেখো, ব্রায়োফাইটা উদ্ভিদ কি সৃষ্টি করে? গ্যামিট সৃষ্টি করে। গ্যামিটের মাধ্যমে কোন জনন হয়? যৌন জনন হয়। আচ্ছা, টেরিডোফাইটে কোন দশা প্রধান? স্পোরোফাইটিক। তার মানে সে কি উৎপন্ন করে? স্পোর। স্পোরের দ্বারা কোন জনন হয়? অযৌন জনন। স্পোরের দ্বারা কোন জনন হয়? অযৌন জনন। আবার আসো, ব্রায়োফাইটেও তো স্পোরোফাইটিক দশা আছে, কিন্তু স্পোরোফাইটটা কি স্বাধীন? না, অপ্রধান এবং অন্যের উপর নির্ভরশীল। সুতরাং এই স্পোরোফাইট কোনো কাজে আসে না। কিন্তু টেরিডোফাইটে গ্যামেটোফাইটিক দশাটা যদিও অপ্রধান, কিন্তু সে কিন্তু স্বাধীন, স্বতন্ত্র, কারো উপর নির্ভর করতেছে না। তাহলে টেরিডোফাইটে যেহেতু গ্যামিটোফাইট আছে, মানে কি গ্যামিট তৈরি করবে, মানে কোন জননে অংশগ্রহণ করবে? যৌন জনন। এই কারণে এই দেখো, এটা হচ্ছে যদি পার্থক্য বানাও ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে, ব্রায়োফাইটাতে কি অঙ্গজ এবং যৌন এই দুই প্রকার জনন হবে, কিন্তু টেরিডোফাইটায় অঙ্গজ, অযৌন, যৌন তিন প্রকার জননী হবে। ঠিক আছে? তিন প্রকার জননী কিন্তু হবে। তাহলে এটা গেল হচ্ছে কার মধ্যে কোন জনন হয় সেটা আমাদের পড়া। এবার আসি আমরা যেটা, সেটা হচ্ছে জনন। যেহেতু বললামই ব্রায়োফাইটা পড়তেছি যখন, তাহলে ব্রায়োফাইটার যৌন জননটা একটু হালকা পাতলা আমরা জেনে যাই। আচ্ছা দেখো, যৌন জননের জন্য গ্যামিট লাগবে। একটা হচ্ছে পুং গ্যামিট, আর একটা হচ্ছে স্ত্রী গ্যামিট। এখন এদের নাম আছে, একটা নাম অ্যানথেরিডিয়াম, আর একটা নাম আর্কিগোনিয়াম। তো আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো
যেই গ্যামিটের নামের বানানে ক থাকবে সেটাই হচ্ছে স্ত্রী গ্যামিট। যেই গ্যামিটের নামের বানানে ক থাকবে সেটাই কি স্ত্রী গ্যামিট। যেই গ্যামিটের নামের বানানে ক থাকবে সেটাই কি স্ত্রী গ্যামিট। তাহলে অ্যানথেরিডিয়াম আর্কিগোনিয়াম কোনটা স্ত্রী গ্যামিট? আর্কিগোনিয়াম স্ত্রী গ্যামিট। আচ্ছা এখন দেখো বলে যে পুং গ্যামিট বা অ্যানথেরিডিয়ামটা গোলাকার, নাশপাতি আকার, বৃন্তযুক্ত, আর আর্কিগোনিয়ামটা হচ্ছে এরকম ফ্লাস্ক আকারের। আর্কিগোনিয়ামটা কিরকম? এরকম ফ্লাস্ক আকারের। ফ্লাস্কের এই উপরের সরু অংশটা হচ্ছে গ্রীবা, নিচের স্ফীত অংশটা হচ্ছে উদর। ঠিক আছে, এটা হচ্ছে গ্রীবা আর এটা হচ্ছে উদর। গ্রীবার এখানে এক সাইডে এরকম কোষ থাকে, উদরের এখানেও কোষ থাকে। এই সবগুলা কোষই হচ্ছে বন্ধা কোষ। এই সবগুলা কোন ধরনের কোষ? বন্ধা কোষ। তার মানে এদের জননাঙ্গ কোন কোষের আবরণে আবৃত? বন্ধা কোষের আবরণে আবৃত। এবং যেহেতু একাধিক কোষ আছে এই কারণে বহুকোষী। তাহলে বহুকোষী বন্ধা কোষের আবরণে আবৃত। ঠিক আছে, বহুকোষী এবং বন্ধা কোষের আবরণে আবৃত। আচ্ছা এই হচ্ছে ডিম্বাণুটা। ঠিক আছে, এই হচ্ছে মনে করো ডিম্বাণু। আচ্ছা তো যাই হোক, শুক্রাণু ডিম্বাণুর মধ্যে চলন ক্ষমতা আছে কার? শুক্রাণুর। আর চলন উপযোগী অঙ্গের নাম কি? ফ্লাজেলা। এমসিকিউর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রায়োফাইটার শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? ব্রায়োফাইটার শুক্রাণু দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। ব্রায়োফাইটার শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। এবং এই ফ্লাজেলা শুক্রাণুর লেজ তৈরিতে সাহায্য করে। কি তৈরিতে সাহায্য করে? লেজ। লেজের দ্বারা শুক্রাণু সাঁতার কাটে। সাঁতার কোন মাধ্যমে কাটে? পানি, তরল বা জলীয় মাধ্যমে কাটে। যদি তোমাকে প্রশ্ন করে ব্রায়োফাইটা উদ্ভিদের নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন, অ্যান্সার কি? তরল, জলীয় বা পানি মাধ্যম প্রয়োজন। 2016 সালে ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা। আচ্ছা এখন মনে করো এই যে পুংগ্যামিটটা কি স্ত্রী গ্যামিটের তুলনায় আকারে ছোট কিন্তু সচল। তাহলে মনে রাখবা আকারে ছোট কিন্তু সচল পুংগ্যামিট আকারে বড় নিশ্চল স্ত্রী গ্যামিটকে যদি নিষিক্ত করে তাহলে এটা কোন ধরনের যৌন জনন? এটা হচ্ছে উওগ্যামাস ধরনের। এটা কোন ধরনের? উওগ্যামাস। ঠিক আছে, এটা কোন ধরনের যৌন জনন? উওগ্যামাস। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদের যৌন জনন পদ্ধতি কোন ধরনের? উওগ্যামাস ধরনের। মনে করো এই হচ্ছে নিষেক হইলো, এখানে নিষেকের ফলে জাইগোট ভ্রূণ তৈরি হবে। তাহলে খেয়াল করে দেখো তো ভ্রূণটাও কই তৈরি হইতেছে? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে। ভ্রূণ কই তৈরি হইতেছে? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে। তাহলে ভ্রূণটাও কি দ্বারা আবৃত? বন্ধ্যাকোষের আবরণে আবৃত। আচ্ছা এবার একটু এদিকে খেয়াল করো, এই যে ভ্রূণ মানে কি? জাইগোট। জাইগোট মানে কি? ডিপ্লয়েড। জাইগোট মানে কি? ডিপ্লয়েড। আর ডিপ্লয়েড মানে কোন পর্যায়? স্পোরোফাইটিক। ডিপ্লয়েড মানে কোন পর্যায়? স্পোরোফাইটিক। ঠান্ডা মাথায় খেয়াল করো। তাহলে এখন যদি বলে জাইগোট বিভাজিত হইতেছে, এখন আমি বললাম জাইগোট বিভাজিত হইতেছে, তার মানে আসলে কোন পর্যায়টা বিভাজিত হইতেছে? লেখো সবাই। জাইগোট বিভাজিত হইতেছে মানে আসলে কোন পর্যায়টা বিভাজিত হইতেছে? জাইগোট বিভাজিত হচ্ছে মানে আসলে কোন পর্যায়টা বিভাজিত হচ্ছে? ভেরি গুড, স্পোরোফাইটিক দশাটা বিভাজিত হইতেছে। তাইলে এখন স্পোরোফাইট বিভাজিত হইলে কি নির্গত হবে? স্পোর। স্পোরোফাইট বিভাজিত হইলে কি নির্গত হবে? স্পোর। এখন দেখো স্পোরোফাইটটা ছিল 2n, তাহলে 2n বিভাজিত হয়ে কি বের হয়? n। 2n বিভাজিত হয়ে কি বের হয়? n। তাহলে n গুলা হচ্ছে, দেখো এটা হচ্ছে স্পোরোফাইটিক ছিল, আর এই হ্যাপ্লয়েড গুলো হচ্ছে স্পোর। হ্যাপ্লয়েড গুলা কি? স্পোর। তার মানে এখানে অসংখ্য হ্যাপ্লয়েড স্পোর নির্গত হবে। তার মানে ব্রায়োফাইটা উদ্ভিদের জাইগোটের বিভাজনের মাধ্যমে কি নির্গত হবে? হ্যাপ্লয়েড স্পোর। কি নির্গত হবে? হ্যাপ্লয়েড স্পোর। কি নির্গত হবে? হ্যাপ্লয়েড স্পোর। দেখো হ্যাপ্লয়েড স্পোর মানে, হ্যাপ্লয়েড মানে আবার কোন পর্যায়? গ্যামেটোফাইটিক। তাহলে খেয়াল রাখো স্পোরোফাইটিক, ঠিক আছে, জাইগোট হচ্ছে স্পোরোফাইটিক, ওটা ডিপ্লয়েড, কিন্তু স্পোর হ্যাপ্লয়েড। স্পোর কি? হ্যাপ্লয়েড। এবং হ্যাপ্লয়েড মানে কোন পর্যায়? গ্যামেটোফাইটিক পর্যায়। হ্যাপ্লয়েড মানে কোন পর্যায়? গ্যামেটোফাইটিক পর্যায়। তাহলে এই যে হ্যাপ্লয়েড স্পোরগুলো তৈরি করতেছে এগুলো তাহলে আবার কোন পর্যায়ে সূচনা করবে? গ্যামেটোফাইটিক পর্যায়ে সূচনা করবে। কিসের সূচনা করবে? গ্যামেটোফাইটিক পর্যায়ে সূচনা করবে। এই দেখো আমরা এখানে অলরেডি ছবিটা এঁকে আসছিলাম, যেটা সেটা হচ্ছে কি এই যে এই হ্যাপ্লয়েড গুলাই বাতাসের সাহায্যে বিস্তরণ করে। কিসের সাহায্যে বিস্তরণ করে? এরকম মনে করো বাতাসের সাহায্যে উঠতে উঠতে মাটিতে যায় পড়ে। মাটিতে পড়ার পর এটা নতুন মস উদ্ভিদ তৈরি করে। এটা যখন মাটিতে পড়বে নতুন মস উদ্ভিদ তৈরি করবে। ওই নতুন মস উদ্ভিদকে আমরা বলি প্রোটোনেমা। নতুন মস উদ্ভিদকে আমরা কি বলি? প্রোটোনেমা। নতুন মস উদ্ভিদকে আমরা কি বলি? প্রোটোনেমা বলি। এই হচ্ছে তোমার টোটাল ব্রায়োফাইটা বৈশিষ্ট্য ইন জেনারেল, বা পুরো ব্রায়োফাইটাই কিন্তু পড়াই দিচ্ছি আমি। ওকে। আচ্ছা আরেকটা জিনিস যেটা এখন বলবো সেটা হচ্ছে আমরা মাত্র পড়ে আসছিলাম ব্রায়োফাইটা
কেবলমাত্র কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। ব্রায়োফাইটা কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে, এবং এটা আমরা ছবির মধ্যেও দেখাইলাম মাত্র তোমাকে। আর পড়ছিলাম কি, যে ব্রায়োফাইটার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু নাই। তুমি মনে রাখবা, এর দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, ঠিক আছে, কিন্তু এদেরকে কাণ্ড ও পাতায় ভাগ করা যাবে। কিসে ভাগ করা যাবে না? মূল কাণ্ড পাতায়, কিন্তু কিসে ভাগ করা যাবে? কাণ্ড এবং পাতায়। তার মানে ব্রায়োফাইটায় মূল নাই, কিন্তু মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড। মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড। মনে রাখবা, রাইজয়েডটা হচ্ছে আমাদের বই বিবেচনায় এক কোষী, এর বেশি জানা দরকার নাই। রাইজয়েডটা কয় কোষী? এক কোষী, দুই প্রকার, মসৃণ, অমসৃণ। ঠিক আছে, মসৃণ, অমসৃণ। কেন অমসৃণ? এদের গায়ে কিছু স্কেল, শল্ক বা বাকল থাকলে অনেক সময় এগুলো অমসৃণ হয়। তুমি এটাও মনে রাখবা, ওই স্কেলগুলো সব বহুকোষী। তাহলে কি হলো? রিক্সিয়া রাইজয়েড এক কোষী, কিন্তু স্কেল কয় কোষী? বহুকোষী। তাহলে এই হচ্ছে মোটামুটি টোটাল ব্রায়োফাইটার কথাবার্তা শেষ। আচ্ছা, ওকে, যাক, আমরা এবার আমাদের বইয়ের মধ্যে ফেরত যাই, আই মিন লেকচার স্লাইডে ফেরত যাই। এবার আমরা মিলাই। আমি যে তোমাকে পড়াগুলো বলছি, যে তুমি দেখো মিলে কিনা। প্রথমে আমরা আসি যে ব্রায়োফাইটা পড়ে আসছি, এটা কিসের পার্ট? অপুষ্পক উদ্ভিদ। কিসের পার্ট? অপুষ্পক উদ্ভিদ। এই দেখো, এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে এদের দেহে কোন দশা প্রধান? গ্যামেটোফাইটিক। এই কারণে দেহ গ্যামেটোফাইটিক। গ্যামেটোফাইটিক তথা গ্যামিট সৃষ্টি করে, মানে কি? হ্যাপ্লয়েড। এবং এই গ্যামেটোফাইটটাই হচ্ছে স্বাধীন স্বতন্ত্র। গ্যামেটোফাইটটাই হচ্ছে স্বাধীন স্বতন্ত্র স্বভোজী। আচ্ছা, দেহে কি সত্যিকার মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, তবে নরম কাণ্ড ও পাতায় ভাগ করা যায়। মূল নেই, পরিবর্তে কি আছে? রাইজয়েড। কয় কোষী? এক কোষী। বহুকোষী কি পাওয়া যায়? স্কেল। বহুকোষী কি পাওয়া যায়? স্কেল। এদের কি নাই? ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু নাই। আচ্ছা, দেহে প্যারেনকাইমা টিস্যু আছে, এটা আমরা বক্স করলাম, এটা আমি একটু পরে তোমাকে দেখাবো। রিক্সিয়ার গঠন যখন পড়াবো তখন এটা দেখাই দেবো। তুমি খালি এটা মনে রাখো যে দেহ কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, ঠিক আছে। আচ্ছা, জননাঙ্গ কয় কোষী? বহুকোষী। কোন আবরণে আবৃত? বন্ধ্যাকোষ আবরণে আবৃত। স্ত্রী জননাঙ্গের নাম কি? বলছি ক থাকলে স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়াম। পুং জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম। আর্কিগোনিয়াম ফ্লাস্ক আকৃতির, অ্যান্থেরিডিয়াম গোলাকার নাশপাতি আকার। যৌন জনন কোন ধরনের? ওগ্যামাস। কেন? কারণ বড় নিশ্চল স্ত্রী গ্যামিট ক্ষুদ্র সচল পুং গ্যামিটের মিলন হয়। শুক্রাণু কয় ফ্লাজেলা? দ্বি ফ্লাজেলা। নিষেকের জন্য কোন মাধ্যম? জলীয়, তরল বা পানি মাধ্যম। ভ্রূণ বহুকোষী কিসের অভ্যন্তরে তৈরি হয়েছে? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরেই তৈরি হয়েছে। স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিকভাবে নির্ভরশীল, ঠিক আছে। স্পোর গুলা একই আকৃতির হয়, হোমোস্পোরাস, এটা এমনি মনে রাখতে পারবা। জীবন চক্রে কোন দশা প্রধান? গ্যামেটোফাইটিক প্রধান। কে অপ্রধান? স্পোরোফাইট অপ্রধান বা গৌণ। স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন করে, এটার নাম কি? প্রোটোনেমা। কি তৈরি করে? প্রোটোনেমা তৈরি করে। কি তৈরি করে? প্রোটোনেমা তৈরি করে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ব্রায়োফাইটার বৈশিষ্ট্য শেষ, ঠিক আছে। দেখো, আমি তোমাকে একটু আগে যেই যেই কথাগুলা বলছি, ইনফ্যাক্ট আমি তোমাকে আরো ডিটেইলসে পড়াইছি, যেটা আমার একটু পরে আরো হেল্প করবে। কিন্তু দেখো, আমাদের কিন্তু একটাও ব্রায়োফাইটার বৈশিষ্ট্য বাদ যায় নাই, ঠিক আছে। একটাও বৈশিষ্ট্য বাদ যায় নাই। আমি কিন্তু প্রতিটা লাইন বা প্রতিটা জিনিস তোমাকে পড়াই আসছি, ঠিক আছে। তাহলে সবাই খুব দ্রুত 10 সেকেন্ড সময় একটু ব্রায়োফাইটার বৈশিষ্ট্যটা দেখো, একটু পরে তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু এই 5টা প্রশ্নের উত্তর, কেউ এখানে লিখো না, ঠিক আছে, খাতায় লিখো, সবাই খাতায়।
এটা আমার যতটুকু মনে হয় একদম নিউ এডিশনের, মানে লাস্ট এডিশনেই মনে হয় এই বৈশিষ্ট্যের মানে এটা দিছে, জুন না জুলাই যেটা আসছে না ওইটা থেকে নেওয়া। বই নিয়ে টেনশন করো না, স্লাইড তো তোমাদের দিয়েই দিব। তো আমার কাজ হচ্ছে তুমি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য সব মাথায় রাখতে পারছো কিনা সেইটা। ওকে, আমরা সেকেন্ড ফেজে যাই। আচ্ছা, এখন আসো, এই দেখো ব্রায়োফাইটার আদি এবং উন্নত বৈশিষ্ট্য দেওয়া আছে, ঠিক আছে? ব্রায়োফাইটার আদি এবং উন্নত বৈশিষ্ট্য দেওয়া আছে, সেটা হচ্ছে এটা তোমাদের কম্পেনিয়ন বুকে আছে, আদি উন্নত বৈশিষ্ট্য। তো আমার এই আদি উন্নত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি যে জিনিসটা তোমাকে প্রেফার করি সেটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য একবার রিডিং দিবা, এরপর আর কোনোদিন তাকাবা না। উন্নত বৈশিষ্ট্য একবার রিডিং দিয়ে আর কোনোদিন দেখবো না। কেন? কারণ অনেক কঠিন কঠিন কথাবার্তা লিখে রাখছে। দেখো, অ্যান্থোরিসিরস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কলুমেলা স্টোমেটা যুক্ত এপিডার্মিস, ক্যাপসুলের গোড়ায় ভাজ্য টিস্যু অবস্থিত, এগুলো এত কঠিন জিনিস পড়ে লাভ আছে? আদি বৈশিষ্ট্যগুলো দেখো, আদিমকালের মানুষ যে সহজ সরল ভালো মানুষ ছিল এই প্রমাণ দেখো। দেহ হ্যাপ্লয়েড, থ্যালয়েড, মূল নেই, মাস্কুলার টিস্যু নেই, হোমোস্পোরাস, কত সুন্দর সুন্দর কথাবার্তা লিখছে। তাই তুমি এরকম মনে রাখবা, যেগুলো হচ্ছে এরকম ছোট ছোট থাকে এগুলো সব হচ্ছে আদি বৈশিষ্ট্য, আর এরকম কঠিন কঠিন শব্দের নিয়ে ওয়ার্ড বানাইলে সেটাই হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে? বাই চান্স আর কি এমসিকিউতে দিল যে নিচের কোনটা ব্রায়োফাইটার আদি বা উন্নত বৈশিষ্ট্য, তো তুমি যদি এগুলো মাথায় রাখতে পারো যে আদি বৈশিষ্ট্যগুলো হচ্ছে সব সহজ সরল, আই মিন ছোট ছোট বৈশিষ্ট্যগুলা, আর অনেক বড় বড় বৈশিষ্ট্যগুলো লিখলে সেটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে? আর হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইটিক, ডিপ্লয়েড, স্পোরোফাইটিক এটা আমরা অলরেডি একটু আগে তোমাকে লেখাই দিছি। আচ্ছা, এবার আসি আমরা যে হচ্ছে তোমার কি, যে রিক্সা নিয়ে একটু কথাবার্তা, তাই তো? রিক্সা নিয়ে কথাবার্তা আসলে তোমার যেটা সেটা হচ্ছে, দাঁড়াও, প্রথমে কিছু এমসিকিউ লাইন আছে যে এটা কি, প্রজাতির সংখ্যা হচ্ছে 200, বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি 45টি, এই যে এইগুলা ইম্পর্টেন্ট। যেই যেই জায়গায় লেখা থাকবে যে বাংলাদেশে প্রাপ্ত, ওগুলা ভালো মতো পড়বা, ঠিক আছে? আর একটা মনে রাখবা কি, রিক্সা ফ্লুইটেন্স হচ্ছে জলজ, দেখো ফ্লুইড, ফ্লুইড থেকে ফ্লুইটেন্স, ফ্লুইড থেকে ফ্লুইটেন্স, এই কারণে ফ্লুইটেন্সটা হচ্ছে জলজ। আচ্ছা, এখন এর বৈশিষ্ট্য দিচ্ছে, তাই না? যে রিক্সা এটা থ্যালয়েড, সবুজ, সাহিত্য, বিষমপৃষ্ঠ, চ্যাপ্টা, এরকম কিছু কথাবার্তা লিখছে। তো আমরা এটা একটু আবার এরকম একে মুখে পড়ে আসি, তাহলে একটু ভালো হয় পড়াটা আর কি। দেখো, আর তোমার ক্লিয়ার সব বল, এটা কোম্পানির বুকে আছে, ওইটা নিয়ে টেনশন করো না। আমার কথাগুলো একটু ভালো মতো শুনো, তাহলে কাজে আসবে। মনে করো আমরা হচ্ছে একটা রিক্সাতে এরকম কন্টিনিউ একটা ছবি, আমরা জাস্ট থ্যালাসের এতটুকু একটা অংশ নিয়ে আসলাম। তো আমরা যদি এর বাহ্যিক গঠন শিখি, ঠিক আছে, তুমি মনে রাখবা যেটা সেটা হচ্ছে এরা কিরকম, এরা চ্যাপ্টা, এরা কিরকম চ্যাপ্টা, দুইটা পৃষ্ঠ কি সমান? না, বিষম পৃষ্ঠ। এরা যে কোনো তলে এরকম শায়িত অবস্থায় থাকে, ঠিক আছে? যে কোনো তলে কিরকম ভাবে থাকে? শায়িত অবস্থায় থাকে। কিন্তু যখনই এদের শাখা তৈরির প্রশ্ন আসে, যখনই শাখা তৈরির প্রশ্ন আসে, একটা আরেকটার উপর এরকম লম্ব হয়ে শাখা তৈরি করে। এই যে একটা আরেকটার উপর এরকম লম্ব হয়ে শাখা তৈরি করে, এটাকে বলে দ্ব্যাঘ্র শাখান্বিত। এটাকে কি বলা হয়? দ্ব্যাঘ্র শাখান্বিত। ঠিক আছে? দ্ব্যাঘ্র শাখান্বিত। আর কেমন? সবুজ। এরা কিরকম? সবুজ। এটা মনে রাখবো, এরা কিরকম? সবুজ। তাহলে কি কি পাইলা? সবুজ, সাহিত্য, চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ, দ্ব্যাঘ্র শাখান্বিত। আর এটা মনে রাখবা কি, এদের পৃষ্ঠে মধ্যশিরা বিদ্যমান। এদের পৃষ্ঠ বরাবর কি বিদ্যমান? মধ্যশিরা। এদের পৃষ্ঠে কি বিদ্যমান? মধ্যশিরা। দেখো তোমার বইয়ে মধ্যশিরার পরে ইংলিশ একটা টার্ম ইউজ করছে, ডরসাল ফারো। ডরসাল মানে হচ্ছে পৃষ্ঠদেশে, পৃষ্ঠদেশে একটা এরকম খাঁজের মতো আছে, ওইটাকে মধ্যশিরা বলতেছে। আবার ইংলিশে পুরোটাকে কি বলা হইতেছে? ডরসাল ফারো। তাহলে এটা হচ্ছে মোটামুটি এর বাহ্যিক গঠনের কথাবার্তা। এরপর আসি হচ্ছে এর অভ্যন্তরীণ গঠন। ঠিক আছে? দেখো, একটা রিকশিয়ার থ্যালাস প্রস্থচ্ছেদ করলে আমরা এর মধ্যে তিনটা অঞ্চল পাই। একটা রিকশিয়ার থ্যালাস প্রস্থচ্ছেদ করলে আমরা কয়টা অঞ্চল পাই? আমরা তিনটা অঞ্চল পাই। ঠিক আছে? এই একটা হচ্ছে মনে করো ঊর্ধ্বাঞ্চল,
বা আত্তীকরণ অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চল। বলা হয় ফটোসিনথেটিক অঞ্চলের কোষগুলা এরকম গোলাকার বৃত্তাকার, সবার শীর্ষে যেই কোষটা থাকে এইটা আকারে সবচেয়ে বড়। সবার শীর্ষে যে কোষটা থাকে এটা আকারে কি সবচেয়ে বড়। আচ্ছা, বলেই দিছে ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল বা সালোক সংশ্লেষণকারী অঞ্চল। তার মানে এখানে কি হয়, সালোক সংশ্লেষণ হয়, তাহলে এদের কালার কি, এদের কালার হচ্ছে সবুজ, এদের কালার কি সবুজ। কিন্তু এই যে সবার শীর্ষে যে আকারের সবচেয়ে বড় কোষটা ওইটাই বর্ণহীন। সবার শীর্ষের আকারের সবচেয়ে বড় কোষটা কি বর্ণহীন। তার মানে সে কি, তার মানে সে হচ্ছে সে খাদ্য তৈরি করবে না বা ফটোসিনথেসিসে হেল্প করবে না। তাহলে সে যেহেতু আছে কিছু একটা তো তৈরি করবে, তো অ্যাপারেন্টলি সে কি ঊর্ধ্বাঞ্চল নির্মাণ করতেছে। আবার উপরের দিকেও কি সে একদম বাইরে আছে, লাইক মনে করে একটা জিনিস এরকম উপরের দিকে আছে, এটা উপরের অংশ এটা নিচের অংশ, তাহলে উপরের অংশটাকে এই উপরের দিক থেকে কাভার করে রাখতেছে না। তো আমাদের বডির কোন একটা কাভারিং কে আমরা কি বলি, ত্বক। তাহলে মনে রাখবা এই আত্তীকরণ অঞ্চলের সবার শীর্ষের কোষটা গোলাকার বৃত্তাকার আকারের সবচেয়ে বড় কিন্তু বর্ণহীন, যার কারণে এরা খাদ্য তৈরি করে না, বরঞ্চ কি তৈরিতে সাহায্য করে, ঊর্ধ্বত্বক তৈরিতে সাহায্য করে। কি তৈরিতে সাহায্য করে, ঊর্ধ্বত্বক তৈরিতে সাহায্য করে। ওকে, আচ্ছা। তারপরে বলা হয় এই আত্তীকরণ অঞ্চল গুলা এরকম খারাপ ভাবে থাকা, এদের মাঝখানের জায়গাগুলো, যে এই জায়গাগুলা বায়ু দ্বারা পূর্ণ হয়। এই জায়গাগুলো কি দ্বারা পূর্ণ হয়, বায়ু দ্বারা পূর্ণ হয়। এগুলাকে বায়ুনালী বা বায়ু প্রকোষ্ঠ বা এয়ার পোর বলে। ঠিক আছে, বায়ুনালী, বায়ু প্রকোষ্ঠ বা এয়ার পোর বা বায়ু কুঠুরি এক এক সময় এক এক নামে ডাকে। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এখানেই আমরা গোলাকার বৃন্তযুক্ত এবং ফ্লাস্ক আকৃতির স্ট্রাকচার দুটা পাই। মানে কি, জনন কোষ পাই। কি পাই, জনন কোষ পাই। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে রিক্সিয়ার জনন কোষের অবস্থান কোথায়। রিক্সিয়ার জনন কোষের অবস্থান কোথায়, অ্যান্সার কি, বায়ুনালী বা বায়ু প্রকোষ্ঠ। এন্ড অপশনে যদি বায়ুনালী বা বায়ু প্রকোষ্ঠ না থাকে তখন কি দেখাবা, ঊর্ধ্বাঞ্চল বা আত্তীকরণ অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চল। ঠিক আছে, এটা গেল হচ্ছে ঊর্ধ্বত্বকের কথা বা ঊর্ধ্বাঞ্চলের কথা শেষ। এরপরে আসো মাঝের যে অঞ্চলটা, এটার নাম হচ্ছে সঞ্চয় অঞ্চল। মাঝখানের অঞ্চলটার নাম কি, সঞ্চয়ী অঞ্চল। এটা কি দ্বারা গঠিত, এটাই হচ্ছে প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। এটা কি দ্বারা গঠিত, প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। যেটা যে আমরা একটু আগে বৈশিষ্ট্যের মধ্যে দাগায় আসছিলাম, দেহ প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। ওকে, আচ্ছা, নামই বলছে এটা কি সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চল মানে কাজ কি হবে, সঞ্চয় করা। কি সঞ্চয় করবে, খাদ্য সঞ্চয়। কোন ধরনের খাদ্য সঞ্চয় করবে, শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য। ঠিক আছে, শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য তৈরি সঞ্চয় করবে। এটা গেল একটা। আর একদম লাস্টে কি থাকতেছে, নিম্নতক। নিম্নতকে কি থাকতেছে, রাইজয়েড। আমরা পড়ে আসছি রাইজয়েড কয় কোষী, এক কোষী। কয় প্রকার, দুই প্রকার, মসৃণ অমসৃণ। কিসের জন্য অমসৃণ, কারণ আমরা বলছিলাম এদের গায়ে কি লাগানো থাকে, স্কেল। স্কেল কয় কোষী, বহুকোষী। স্কেল কয় কোষী, বহুকোষী। তাহলে এই হচ্ছে ব্রায়োফাইটার টোটাল বৈশিষ্ট্যের কথাবার্তা শেষ। ঠিক আছে, আচ্ছা, এখন তোমার খালি এখান থেকে আর কি দেখা লাগবে, যেটা দেখা লাগবে সেটা হচ্ছে আমি তোমাকে বলি, এই যে এই জিনিসটা এটা বইয়ের মধ্যে আছে, তোমাদের একটা কম্পেনিয়ন বুকেও আছে। সেটা কি, যে পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, পরিবেশ দূষণের সূচক। আর বায়ু দূষণ বললে অ্যান্সার কি দিবা, বায়ু দূষণের সূচক বা নির্দেশক বললে অ্যান্সার দিব আমরা লাইকেন। বায়ু দূষণের সূচক বা নির্দেশক বলে আমরা কি দিব, লাইকেন। তাহলে খেয়াল রাখবো, পরিবেশ দূষণের সূচক বললে অ্যান্সার তো ব্রায়োফাইটা বা রিক্সিয়া, কিন্তু বায়ু দূষণের সূচক বা নির্দেশক বললে লাইকেন। তারপর এটা যে বিবর্তনে প্রথম স্থলজ উদ্ভিদ হিসেবে কে আমরা সহায়তা মানে ধারণা দেয় কে, এই রিক্সিয়া বা ব্রায়োফাইটা। কে ধারণা দেয়, রিক্সিয়া বা ব্রায়োফাইটা। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রায়োফাইটা বা ব্রায়োফাইটার গঠনের সকল কথা শেষ। ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় এবার তুমি এই বৈশিষ্ট্যগুলা মিলাও। এগুলা বই থেকেই তোলা, আমি একটু আগে তোমাকে পড়াইছি। শোনো, দেহ থ্যালয়েড মানে কি, দেহ থ্যালয়েড মানে হচ্ছে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। সবুজ শায়িত চ্যাপ্টা বিষমপৃষ্ঠ ত্যাগ্র শাখান্বিত, এককোষী রাইজয়েড বহুকোষী স্কেল। উপরের পৃষ্ঠে হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, নিচের পৃষ্ঠে হচ্ছে সঞ্চয় অঞ্চল। পুং জননাঙ্গের নাম অ্যান্থেরিডিয়াম, স্ত্রী জননাঙ্গের নাম আর্কিগোনিয়াম। পড়াইছি না আমি তোমাদের। তারপর দেখো এই যে গঠন, এই দেখো
ফটোসিনথেটিক সঞ্চয়ী নিম্নতক, প্যারেনকাইমা শ্বেতসার স্টার্চ, এককোষী রাইজোয়েট বহুকোষী স্কেল, বায়োনলি বায়োপ্রকোষ্ঠ বা এয়ারপোর, ক্লোরোপ্লাস্ট খাড়া অঞ্চল নিয়ে গঠিত, আমরা আরো ডিটেইলসে পড়ছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল একই জিনিস ভাই, সূচক আর নির্দেশক একই জিনিস, খালি বাংলায় লাইন আলাদা করে লিখছে, বইয়ের অ্যান্সারও আলাদা হয়ে গেছে। দুইটাই তো ইন্ডিকেটর, সূচক বললেও আমরা ইন্ডিকেটরই বুঝাই, নির্দেশক বললেও আমরা ইন্ডিকেটরই বুঝাই। তাহলে এই গেল হচ্ছে আমাদের এতটুকু শেষ। এখন আসি জনন। আমি তোমাকে এটাও আগে বলছি যে রিক্সিয়া মানে উদ্ভিদ মানেই কোন জনন? অঙ্গজ জনন। উদ্ভিদ মানেই কোন জনন? অঙ্গজ জনন। এখন এখানে লিখে দিছে কিভাবে করে, টিউবার, রাইজোয়ারের অগ্রভাগে গিমা এর সাহায্য করতে, জিনিসগুলোর নাম জাস্ট। ঠিক আছে, রাইজোয়ারের অগ্রভাগ থেকে কি সৃষ্টি হয়? গিমা। আর থ্যালাসের উপরে কি? টিউবারের মাধ্যমে। এখন এটা আরেক বই আছে, মাথায় রাখবো। পুরাতন আর কি কিভাবে পুরাতন অংশের পচনের মাধ্যমে করে, অস্থানিক শাখা সৃষ্টির মাধ্যমে করে হচ্ছে রিক্সিয়া ফ্লুইটেন্স, টিউবারের সাহায্যে কে করে? রিক্সিয়া ডিসকালার। আর যৌন জননের ব্যাপারে আসি আমরা, যেটা সেটা হচ্ছে এরা হোমোস্পোরাস, দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, শুক্রাণু ফ্লাস্ক আকৃতির হচ্ছে আর্কিগোনিয়াম, সাঁতার পানিতে সাঁতার কেটে শুক্রাণু পৌঁছায়। এই যে এটা আজিবুর স্যারের বই আছে। এই জাইগোটটা বলছে প্রথমে লম্বালম্বি তারপরে আড়াআড়ি, প্রথমে লম্বালম্বি তারপরে আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে কয় কোষী অবস্থা প্রাপ্ত হয়? 8 কোষী। তখন এর মধ্যে দুইটা অঞ্চল পাওয়া যায়, একটা বাইরে একটা ভেতরে। বহিস্থটা হচ্ছে অ্যামফিথেসিয়াম, ভেতরেরটা হচ্ছে এন্ডো। এন্ডো মানে ভেতরে, তাহলে অন্তঃস্থ এন্ডোথেসিয়াম। এখন যেহেতু বাইরে আছে তাহলে সে কি তৈরি করতে পারবে? ত্বক। দেখো বহিস্থ এমফিথেসিয়ামটা রেণু ধরে আবরণী তৈরি করে। কি তৈরি করে? আবরণী। আর যেহেতু যেটা ভেতরে আছে সে কি তৈরি করবে? তুমি তো খেয়ালই করলো না, আমি কিন্তু লাইন বলছি। পরিবেশ দূষণের সূচক বললে হচ্ছে রিক্সিয়া, আর বায়ু দূষণের সূচক বললে অ্যান্সার দিবা হচ্ছে লাইকেন। ঠিক আছে, আচ্ছা। লিখা তো ক্লিয়ার, কালারটা একটু চেঞ্জ করা, লেখা ক্লিয়ার, কালারটা এরকম, কালারটা ব্ল্যাক দেওয়া না। কারণ আমি তোমাকে বলছি যে এই জিনিসটা তোমার কম্পেনিয়ন বুকে আছে, আমি ওখান থেকেই নিছি, আমি জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে জাইগোট মানেই তো স্পোরোফাইটিক দশা, তার মানে ভেতর থেকে এখন কি বের হবে? স্পোর। এই কারণে ভেতর মানে এন্ডোথেসিয়াম কি তৈরি করবে? স্পোর। স্পোরোজেনাস কোষ। স্পোরোজেনাস মানে হচ্ছে স্পোর তৈরি করা। স্পোরোজেনাস মানে কি? স্পোর তৈরি করা। জন্যক্রম বলছি আছে কোন ধরনের? হেটারোমরফিক। প্রতিটা কথাই তো পড়াই দিছি, তুমি দেখতে পারো আর না পারো, সব কথা কিন্তু পড়ানো। ঠিক আছে, এই তিনটা প্রশ্নের উত্তর খুব সুন্দর দিয়ে দাও। এই আবার এখানে উত্তর লেখে। ভেরি গুড। এবার আসি আমরা টেরিডোফাইটা। আমরা টেরিডোফাইটা একদম কম করে পড়বো, কেন? আমি তো ব্রায়োফাইটা অনেক সময় নিচ্ছি, কিন্তু কারণ একটাই, যে টেরিডোফাইটা যেন কম পড়া লাগে। আচ্ছা, এখন আসি টেরিডোফাইটা বলতে আসলে ফার্নবর্গীয় উদ্ভিদ বলা যায়। আরেকটা জিনিস তোমরা মনে করে দেখো, এই যে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা যখন শুরুতে আমরা পড়তেছিলাম, এই দুইজনের মধ্যে পার্থক্য ছিল কি? এটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, আবার এটার মধ্যে কি আছে? ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু আছে। কি আছে? ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু আছে। আমি যদি হ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা তিনজনের মধ্যে পার্থক্য করি, দেখো তিনজনের মধ্যে একমাত্র পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু কার মধ্যে আছে? টেরিডোফাইটা। একমাত্র ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু কার মধ্যে আছে? টেরিডোফাইটা। এই কারণে এই টেরিডোফাইটাকে কি নামে ডাকা হয়? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস নামে ডাকা। ঠিক আছে, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস নামে ডাকা হয়। এরপরে টেরিডোফাইটার আবিধানিক অর্থ হচ্ছে পক্ষল বা ডানা বিশিষ্ট উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে টেরিডোফাইটা সর্বাপেক্ষা উন্নত, আর ভাস্কুলার উদ্ভিদের মধ্যে কিন্তু সবচেয়ে অনুন্নত। কথাটা খেয়াল করো। কেন? কারণ ভাস্কুলার উদ্ভিদ প্রথম শুরু হয়েছে কাকে দিয়ে?
টেরিডোফাইটাকে দিয়ে। ভাস্কুলার উদ্ভিদ প্রথম শুরু হয়েছে কাকে দিয়ে? টেরিডোফাইটাকে। এই কারণে সে ভাস্কুলার উদ্ভিদের মধ্যে হচ্ছে অনুন্নত, কিন্তু অপুষ্পক উদ্ভিদের মধ্যে কি সে সবচেয়ে উন্নত। খেয়াল করছো? আমি কিন্তু এই জিনিসগুলো তোমাকে আগে পড়াই আসছি। আচ্ছা, এই বৈশিষ্ট্য আমি আবারও বলতেছি, এই বৈশিষ্ট্যে আমাদের কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু আমি তোমাকে জাস্ট এখানে একটা এক্সট্রা তথ্য লেখাই দিব। দেখো, আমরা ব্রায়োফাইটায় পড়ছিলাম কি সবাই সম আকারের স্পোর তৈরি করে, সবাই কি সম আকারের স্পোর তৈরি করে, মানে হোমোস্পোরাস। কিন্তু টেরিডোফাইটায় সম অসম সবই হইতে পারে। তবে মনে রাখবা, ম্যাক্সিমামে কি তৈরি করে? সম। ম্যাক্সিমামে কি তৈরি করে? সম। অল্প কয়টা এক্সেপশন, কয়টা সেটা হচ্ছে মনে রাখবা, 8টি গণের ক্ষেত্রে অসম আকৃতির স্পোর। 8টি গণের ক্ষেত্রে কি হয়? অসম আকৃতির স্পোর। 8টি গণের ক্ষেত্রে, 8টি গণের ক্ষেত্রে হচ্ছে অসম আকারের স্পোর। ঠিক আছে, তাহলে মনে রাখবো কি, নরমালি সবাই হোমোস্পোরাস বা সম আকৃতির, কিন্তু কয়টার ক্ষেত্রে অসম আকৃতির? 8টার ক্ষেত্রে। আমার আর কিছু এতে জানা লাগবে না। আচ্ছা, এই জিনিসটা আসো, এইটা একটু ভালো মতো পড়তে হবে। কম্পেনিয়ন বুক সবার হাতে থাকা উচিত, বুঝছো? কম্পেনিয়ন বুকটা যদি হাতের কাছে থাকে তাহলে একটু সুবিধা হবে এটা পড়াইতে, কারণ এটা বারবার জুম করলে ওই লেখা মুছতে হয় বারবার, এই কারণে একটু ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, এটা তোমাদের কম্পেনিয়ন বুকে আছে। দেখো, অর্থনৈতিক গুরুত্ব টেরিডোফাইটার, প্রাকৃতিক অবদান আছে, কোনো উদাহরণ নেই, সুতরাং এটা দরকারও নাই। দেখো, এটা মানুষেরও খাদ্য, এটা পশুরও খাদ্য, মানে কি যা মানুষ খায় তা আবার গরু ছাগলও খায়। গরু ছাগল কোনগুলা খায় সেগুলো লেখা নাই, বেঁচে গেলা। তো মানুষ কি খায়? আমরা সবজি হিসেবে কি খাই? তরুণ ঢেঁকি শাক। সবজি হিসেবে কি খাই? তরুণ ঢেঁকি শাক খাই। আর সালাদ হিসেবে আমরা কোনটা খাই? সিরাটোটেরিস, সালাদ সিরাটো, সালাদ সিরাটো। আচ্ছা, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য হচ্ছে এই দুইটা। ঠিক আছে, ওষুধ তৈরি আর রাসায়নিক পদার্থ, ওষুধ তৈরি রাসায়নিক পদার্থ। ওষুধ তৈরির জন্য আমরা কি মনে রাখবো? লাইক। ওষুধ তৈরির জন্য আমরা কি মনে রাখবো? লাইক। যদিও আজকাল রিঅ্যাকশনের যুগ, কেউ লাইক দিলে এখন আর ভালো কয় না, সবাই কিছু না কিছু হয়, লাভ দাও নাই কেয়ার দাও, কিন্তু লাইক দেওয়া যাবে না আর হাহা দেওয়া যাবে না। ঠিক আছে, না না কম্পিটেন্ট বই লিখবা কেন? আছে কম্পিটেন্ট বুকে। ঠিক আছে, কম্পিটেন্ট বুকে না হাতের কাছে নাই, আমি আসলে পেজ নাম্বারটা বলতে পারতেছি না তোমাকে। থ্যাংক ইউ যে বলে দিছো। আচ্ছা দেখো, যেটা সেটা হচ্ছে লাইক মানে হচ্ছে লাই দিয়ে লাইকোপোডিয়াম, আর ইক দিয়ে মনে রাখবা ইকুইজেটাম। লাই দিয়ে লাইকোপোডিয়াম, ইক দিয়ে কি? ইকুইজেটাম। আচ্ছা, রাসায়নিক পদার্থ নিষ্কাশনের জন্য আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে পাদ্রি ছিল একা। কথাটা একসাথে মনে রাখবো কিন্তু, পাদ্রি ছিল একা। পাদ্রি মানে কি? যারা ধর্মযাজক। ঠিক আছে, খ্রিস্টানদের মধ্যে যারা ধর্মযাজক বা উপাসনা করে তাদেরকে পাদ্রি বা আমরা ফাদার ডাকি। তো আমি যখন নরডেমে পড়তাম, সত্যি কথা নিজের বাপরে এতবার মনে হয় না ফাদার ফাদার ডাকছি, যতবার হচ্ছে ওইখানে ফাদারদেরকে ডাকতে হয়েছে। তো যাই হোক, এদের তো লাইফের একটাই মোটো যে সংসার ধর্ম করা যাবে না, নিজেকে বিলাই দিতে হবে। তো ওই কারণেই তারা কি সারা জীবন একাই থাকবে। তো পাদ্রি ছিল একা, এটা সত্য কথা, এটা কিন্তু ভুয়া কথা না। আচ্ছা, আমরা কি কেন এটা পড়তেছি দেখো, পাদ্রি প দিয়ে মনে রাখবো হচ্ছে পটাশ নিষ্কাশন। প দিয়ে কি? পটাশ। দ্রি দিয়ে হচ্ছে ড্রায়োটেরিস। দ্রি দিয়ে কি মনে রাখবা? ড্রায়োটেরিস। দ্রি দিয়ে ড্রায়োটেরিস। তাহলে পটাশ নিষ্কাশনে হেল্প করে কে? ড্রায়োটেরিস। তেমনি ছিল একা, ছিল মানে হচ্ছে সিলিকন। ছিল মানে কি? সিলিকন। আর একা দিয়ে একুইজেটাম। একা দিয়ে কি? একুইজেটাম। তাহলে এই গেল হচ্ছে, আচ্ছা, কোম্পানিয়ন বুক ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে দেখে মনে করো তোমরা পাইছো আর কি এই বছর। যদি এরকম কালারফুল করতে হইতো তাহলে আসলে প্রিন্টিং টাইম লাগে অনেক। ঠিক আছে, আহ প্রথম বছর তো, প্রথম বছর সবসময় একটু আমরা আহ অনেক তাড়াহুড়া করে তোমাদের জন্য জিনিসটা আনছি, এই কারণে যত তাড়াতাড়ি তোমাদের হাতে পৌঁছে দিতে পারছি এটা আমাদের লক্ষ্য ছিল। এই কারণে আমরা এরকম কালার দিতে পারি নাই। তবে আগামী 2-3 বছর পরে হয়তো এই বইটা যখন আরো এনরিচ করতে পারবো আমরা, তখন আমরা এটাকে মনে করো কালার দিই আর যাই দিই। আপাতত যা দিচ্ছি সাদা কালো হোক আর যাই হোক কাজে আসবে, কিন্তু পড়তে পারতেছো তো, এই অনেক। রং দিয়ে আর কি করবা? তাহলে এটা গেল মনে রাখবা, রাসায়নিক পদার্থের জন্য পাদ্রি ছিল একা মানে হচ্ছে তখন এই পাদ্রি পটাশ হচ্ছে ড্রায়োটেরিস, ছিল একা সিলিকন হচ্ছে একুইজেটাম। আচ্ছা, সৌন্দর্য বর্ধক হিসেবে কিভাবে মনে রাখবা? মানে হচ্ছে আদি আসনে লাশ। কি মনে রাখবো আমরা? আদি আসনে লাশ। আদি দিয়ে হচ্ছে অ্যাডিয়েন্টাম, আসনের আসো দিয়ে হচ্ছে অ্যাসপ্লেনিয়াম, নে দিয়ে নেফ্রোলেপসি, লাশের লা দিয়ে লাইকোপোডিয়াম, স দিয়ে সেলাজিনেলা। ঠিক আছে, এগুলো হচ্ছে সৌন্দর্য বর্ধক হিসেবে কাজ করে। তোমরা এখানে একটা লিখে রাখবো, যেটা সেটা হচ্ছে স্পোর তৈরিতে, সরি সরি স্পোর তৈরি না, লিখবো হচ্ছে আতশবাজি তৈরিতে।
আতশবাজি তৈরি, লিখে রাখো। স্পোর, ঠিক আছে, কার স্পোর? লাইকোপোডিয়ামের স্পোর। ওই সবারটাই সাদা কালো, এইরকম কালার আমরা কোনোটার মধ্যে দেই নেই মনে, আমার যতটুকু মনে পড়ে। ঠিক আছে, ও কে কই পাইছে কি না পাইছে পরে হিসাব করে, আগে ক্লাস শেষ করি আমরা। আতশবাজি, তাহলে এটা মনে লিখে রাখো কিন্তু, আতশবাজি তৈরি করে আমরা স্পোর দিয়ে, কোন স্পোর? লাইকোপোডিয়ামের স্পোর দিয়ে, ঠিক আছে। আচ্ছা, কয়লা হিসেবে আমরা কোনটা পাই? বৃক্ষফার্নের জীবাশ্ম। কয়লা হিসেবে আমরা কোনটা পাই? বৃক্ষফার্নের জীবাশ্ম। কয়লা হিসেবে আমরা কোনটা পাই? বৃক্ষফার্নের জীবাশ্ম। আর নাইট্রোজেন সংবন্ধনে কে হেল্প করে? অ্যাজোলা। নাইট্রোজেন সংবন্ধনে কে হেল্প করে? অ্যাজোলা। তাহলে এই হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব টোটাল টেরিডোফাইটার, ঠিক আছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভুল কইরো না। এবার আসি, এই যে টেরিডোফাইটা নিয়ে কত কথাবার্তা লেখা আছে, এটারে জুম করা যায়, কিন্তু দরকার জুম করা। দেখো, অপর নামটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেটা কি? প্রখর সূর্যালোকে থাকে, এই কারণে আর আরেক নাম সানফার্ন। মানুষ এটাকে শাক হিসেবে খায়। কি শাক? ঢেঁকি শাক। এটা ছাড়াও একে কি বলা হয়? অর্ধবায়বীয় বা সাব এরিয়াস উদ্ভিদও বলা হয়। আচ্ছা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে গ্যামেটোফাইট। আমরা তো বলছি এর গ্যামেটোফাইট কি কারোর উপর নির্ভরশীল? না, এটা কিন্তু স্বাধীন স্বতন্ত্র। কি আকার? হৃৎপিণ্ডাকার। এই দেখো, স্বতন্ত্র সবজি। একে কি বলি আমরা? প্রোথেলাস। একে কি বলি? প্রোথেলাস। এইটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এই তিনটা লাইন অনেক ইম্পর্টেন্ট। স্পোর বা জাইগোট হচ্ছে স্পোরোফাইট পর্যায়ের প্রথম কোষ, আর স্পোর হচ্ছে গ্যামেটোফাইট পর্যায়ের প্রথম কোষ। আমরা একটু আগে দেখাইছি না, টুয়াইসেন জাইগোট, স্পোরোফাইট শুরু, জাইগোট বিভাজিত, হ্যাপ্লয়েড মানে স্পোর, স্পোর মানে কোন পর্যায়ে শুরু? গ্যামেটোফাইট পর্যায়ে শুরু। এটাই লিখছ, দেখো স্পোর বা রেণু হচ্ছে গ্যামেটোফাইট শুরু করে, স্পোর বা জাইগোট হচ্ছে স্পোরোফাইট পর্যায়ে শুরু করে। ওকে, জনুক্রম কেমন? হেটেরোমরফিক, অলরেডি পড়ায় আসছি। আচ্ছা, এখন আসি যেটা, সেটা হচ্ছে তোমাকে টেরিসের গঠন সম্পর্কে কিছু যদি জানতে চায়, টেরিসের গঠন সম্পর্কে যদি কিছু জানতে চায়, কথা নাই বার্তা নাই, তুমি কেবল টেরিসের কি সম্পর্কে জানবা? পাতা। কথা নাই বার্তা নাই, আমরা খালি টেরিসের কি সম্পর্কে জানবো? পাতা সম্পর্কে জানবো, আর কিচ্ছু জানা লাগবে না। পাতা সম্পর্কে কি কি জানতে হবে? মনে রাখবা, ফার্নের পাতার নাম কি? ফ্রন। একটু পরে দেখাবো, এখানে লিখো না কেউ। ফার্নের পাতার নাম ফ্রন। কচি পাতার নাম ক্রোজিয়ার। কচি পাতার নাম কি? ক্রোজিয়ার। এই কচি পাতাটা কুণ্ডলিত অবস্থায় থাকে। কচি পাতাটা কিরকম থাকে? এরকম কুণ্ডলিত অবস্থায় থাকে। এই অবস্থাটা, তখন এটাকে বলে সার্সিনেট ভার্নেশন। তখন এটাকে কি বলে? সার্সিনেট ভার্নেশন। আর প্রতিটা পত্রখণ্ডকে আমরা পিনা বা অনুফলক বলি, এবং এদের গায়ে বাদামি বর্ণের কি লাগানো থাকে? শল্কপত্র লাগানো থাকে। এবং কিসের চূড়ায় থাকে? এটা কিসের চূড়ায় থাকে? আমি যে টার্মগুলো বললাম, ঠিক আছে, এই কয়টা টার্ম তুমি যদি টেরিসের গঠন মনে রাখতে চাও, তোমাকে এই কয়টা টার্ম মনে রাখতে হবে: ফ্রন্ট, ক্রোজিয়ার, সার্সিনেট ভার্নেশন, পিনা, শল্কপত্র, র্যাকিস। তাহলে চলবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে এই দেখো গঠন, এই বাহ্যিক গঠন দেখে লাভ নাই আমার জন্য, এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই দেখো, আমি যে তোমাকে যা যা বলছি, পাতা, সবগুলা কথা এখানে আছে, ঠিক আছে। এটা কিন্তু কেউ ভুল করবা না। বাদামি শল্কপত্রের আরেক নাম হচ্ছে র্যামেন্টাম। আরেক নাম কি? র্যামেন্টাম। আচ্ছা, এখান থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? হেড্রোসেন্ট্রিক। ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? হেড্রোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক মানে কি কেন্দ্রিক? জাইলেম কেন্দ্রিক। কি কেন্দ্রিক? জাইলেম কেন্দ্রিক। কি কেন্দ্রিক? জাইলেম কেন্দ্রিক। এটা মনে রাখো। ওকে। আচ্ছা, আমরা এটা যাওয়ার আগে ওই ছবিটা পড়ার আগে আমরা একটু এদের জনন সম্পর্কে জেনে নেই, ঠিক আছে। একটু জনন সম্পর্কে আমরা জানবো। এর অঙ্গজ জনন এত বেশি ইম্পর্টেন্ট না, বুঝছো? অঙ্গজ জননটা এত বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে অযৌন জনন। ওইটাই আমরা একটু ভালো মতো পড়বো। আমার কথাগুলো একটু সুন্দর মতো শুইনো, ঠিক আছে। আচ্ছা, অযৌন জননের যে ব্যাপারটা আমরা আসছি, পড়বা, অবশ্যই পড়বা। হাসান স্যারে না থাকলে পড়তে হবে না, এটা কোথাও লেখা আছে নাকি? তুমি রিস্ক নিবা কেন বোকা? তাই আমি সব এসএস নিছি, আমি দিব আপলোড। যেগুলোর এসএস দরকার আমি নিয়ে রাখছি।
আচ্ছা, যখনই তোমাকে অযৌন জননের কথা আসবে, অযৌন জনন মানে কি তৈরি করতে হয়? অযৌন জনন মানে হচ্ছে স্পোর তৈরি করতে হয়। অযৌন জনন মানে কি তৈরি করতে হয়? স্পোর, তাই তো? আচ্ছা, এখন আছে যেটা, সেটা হচ্ছে স্পোর কই তৈরি হবে। আমি তোমাকে এর গঠনে কেবল একটা জিনিসই পড়াইছি, সেটা কি? পাতা। তাহলে স্পোর তৈরিকারী স্পোরটা কই তৈরি হবে? পাতায়। পরের প্রশ্ন হচ্ছে তাহলে স্পোর তৈরিকারী পাতার নাম কি? স্পোর তৈরিকারী পাতার নাম হচ্ছে স্পোরোফিল। স্পোর তৈরিকারী পাতার নাম কি? স্পোরোফিল। তুমি বলতে পারো ভাই এখানে তো লাইন লেখা সোরাস উৎপন্নকারী পাতা। তুমি মনে রাখবা অনেকগুলা স্পোর একত্রে মিলে তৈরি করে হচ্ছে একটা স্পোরাঞ্জিয়াম, আবার অনেকগুলো স্পোরাঞ্জিয়াম মিলে গঠন করে হচ্ছে সোরাস। তাহলে যদি তোমাকে স্পোর উৎপন্নকারী বলুক, স্পোরাঞ্জিয়াম উৎপন্নকারী বলুক বা সোরাস উৎপন্নকারী বলুক, তিন ক্ষেত্রে পাতার নাম কি দিবা? স্পোরোফিল। কি তিন ক্ষেত্রে পাতার নাম কি দিবা? স্পোরোফিল। ওকে, আচ্ছা, এখন আমরা একটা স্পোরোফিল নিলাম, মনে করো আর কি যে এটাই একটা স্পোরোফিল। তুমি এটার এরকম প্রস্থচ্ছেদ করছো, করার পর এবার মাইক্রোস্কোপের নিচে দেখতেছো। মাইক্রোস্কোপের নিচে দেখলা পাতার কিনারে গুচ্ছাকারে কিছু একটা জিনিস অবস্থান করতেছে। এইটাই মনে রাখবা যে টার্মটা কি বলছি? পাতার কিনারে গুচ্ছাকারে কি অবস্থান করে? সোরাস। তার মানে দেখো সোরাস কিভাবে অবস্থান করে? গুচ্ছাকারে। কোথায় অবস্থান করে? পাতার কিনারে। কিনারে শব্দটা দেখলেই হবে। এন্ড যেহেতু বলছি যে গুচ্ছাকারে, তার মানে কি একটা থাকে না অনেকগুলা থাকে? অনেকগুলা থাকে। তাহলে মনে করো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে, তার মানে অবশ্যই এদের মধ্যে একটা যোগাযোগ আছে। এদের মধ্যে যে টিস্যু দ্বারা যোগাযোগ রক্ষা করে, ঠিক আছে, মানে পাশাপাশি সোরাস যে টিস্যু দ্বারা যোগাযোগ রক্ষা করে, এটাকে আমরা বলি সিনোসোরাস। ঠিক আছে, তাহলে সোরাস সোরাস কমিউনিকেশন করে কি দ্বারা? সিনোসোরাস দ্বারা। কি দ্বারা করে? সিনোসোরাস দ্বারা করে। ওকে, আচ্ছা, এখন বলবে যে এদেরকে একটা পর্দার ন্যায় অংশ ঢেকে রাখে। যখনই তোমাকে পর্দার ন্যায় অংশ বা ঢেকে রাখে এরকম কোনো কিছু বলবে, তুমি অ্যান্সার দিবা অপ্রকৃত ইন্ডুসিয়াম বা ফলস ইন্ডুসিয়াম। কোনো কিছু একটা অংশ ঢেকে রাখে বললেই আমরা অ্যান্সার কি দিব? অপ্রকৃত ইন্ডুসিয়াম বা ফলস ইন্ডুসিয়াম। ঠিক আছে, আচ্ছা, এখন আসো, আমরা জানি একটা বাচ্চা বলো বা ভ্রূণ বলো, সে মায়ের কোথা থেকে উৎপন্ন হয়? সে মায়ের অমরা বা প্লাসেন্টার সাথে যোগাযোগ থাকে বা ওইখান থেকে উৎপন্ন হয়। দেখো এখানে কথাটা লিখছে, স্পোরাঞ্জিয়াম উৎপন্নকারী টিস্যুকে আমরা কি বলি? প্লাসেন্টা বা অমরা। ঠিক আছে, স্পোরাঞ্জিয়াম উৎপন্নকারী টিস্যুকে আমরা কি বলি? প্লাসেন্টা বা অমরা বলি। ওকে, আচ্ছা, টেরিসের প্রতিটা স্পোরাঞ্জিয়াম কয়টা স্পোর মাতৃকোষ তৈরি করে? 16টা। কয়টা স্পোর মাতৃকোষ তৈরি করে? 16টা। আবারও কয়টা স্পোর মাতৃকোষ তৈরি করে? 16টা। তোমার যেটা মনে রাখতে হবে, এই এক একটা স্পোর মাতৃকোষ, এই এক একটা স্পোর মাতৃকোষ মিওসিসের মাধ্যমে টেট্রাড নির্মাণ করে, মানে কি 4টা এন তৈরি করে। কি তৈরি করে? 4টা এন। তাহলে 4টা এন যদি তৈরি করে, তাহলে প্রতিটা স্পোরাঞ্জিয়াম থেকে এখন তুমি মোট হ্যাপ্লয়েড স্পোর পাওয়া কয়টা? 64টা। কিভাবে হইলো দেখো, যেহেতু টেট্রাড গঠন করছিল, তাহলে 4 গুণ এন, এন এর মান কত? এক একটা এন এর মান ছিল 16। তাহলে 4 গুণ 16 সমান সমান 64। তাহলে মনে যেন থাকে, কি বলে তোমার কাছে? তোমার কাছে যদি বলে স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর মাতৃকোষ কয়টা? 16টা। স্পোর মাতৃকোষ কয়টা? 16টা। আর স্পোর মাতৃকোষ থেকে স্পোর কয়টা, মানে স্পোরাঞ্জিয়াম থেকে তাহলে স্পোর কয়টা? স্পোর 64টা। কেন? কারণ এই টেট্রাড গঠন করে দেখে। তাহলে মাথায় রেখো যে স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর মাতৃকোষ 16টা, আর স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর বললে 64টা। আচ্ছা, স্পোরাঞ্জিয়াম কি দ্বারা গঠিত? বৃন্ত ক্যাপসুল। কি দ্বারা গঠিত? বৃন্ত ক্যাপসুল। আবার ক্যাপসুলের কয়টা পার্ট? অ্যানুলাস, স্টোমিয়াম লিখছি না? আর হাসান স্যারের নতুন বই কি করছে জানো? হাসান স্যারের নতুন বইয়ে অ্যানুলাস, স্টোমিয়াম এবং বৃন্ত তিনটার কথাই লিখছে। এখন তো আমাদের কিছু করার নাই, বইয়ে যেহেতু একই জিনিস দুইবার ভুল করে ফেলছে, তো আমাদের এই ভুলটাই শিখতে হবে। যে অ্যাকর্ডিং টু হাসান স্যার এই ক্যাপসুলটাকে কিসে কিসে ভাগ করা গেছে? অ্যানুলাস, স্টোমিয়াম, বৃন্ত। এটা মনে রাখবা। অ্যাকর্ডিং টু হাসান স্যার ক্যাপসুলকে কিসে কিসে ভাগ করা গেছে? অ্যানুলাস, স্টোমিয়াম, আর একটা কি? বৃন্ত। আমি দেখাই দিব, হাসান স্যারের বই কই আছে আমি তোমাকে একটু পরে দেখাই দিব। তাহলে এই হচ্ছে দেখো মোটামুটি। এখন যদি তুমি হ্যাপ্লয়েড স্পোর তৈরি করেই ফেলো, বলেই দিছে হ্যাপ্লয়েড স্পোর। হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড স্পোর মানে কি? এন। এন মানে গ্যামেটোফাইটিক না স্পোরোফাইটিক? গ্যামেটোফাইটিক। আর গ্যামেটোফাইটিক মানে কোন জনন? যৌন জনন। তাহলে আমরা এখন যৌন জনন করব।
যৌন জনন পড়তে গেলে আমরা আগে একটু ছবিটা দেখবো। এই যে এটা হচ্ছে একটা ফার্নের প্রোথেলাস, ঠিক আছে, বা ফার্নের গ্যামেটোফাইটিক অংশ, যেটা কি আকার, হৃৎপিণ্ড আকার। যদিও আজ অবধি কোনো মানুষের হার্ট আমি এরকম দেখি নাই, এটা শুধু কার্টুনেই সম্ভব। যাই হোক, যেহেতু বলছে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের এখানে একটা খাঁজ আছে, এই খাঁজটাকে অগ্রস্থ খাঁজ বলে, যার চারপাশে হচ্ছে ফ্লাস্ক আকৃতির গঠন পাওয়া যায়। ফ্লাস্ক আকৃতির গঠন মানে এগুলো কি আর্কিগোনিয়াম পাওয়া যায়। আর এই নিম্ন দেশে কি পাওয়া যায়, রাইজয়েড। কয়টা এরকম মনে রাখবা, বহু এককোষী, নট বহুকোষী, বহু এককোষী রাইজয়েড পাওয়া যায়। যে রাইজয়েডের মাঝখানে মাঝখানে হচ্ছে গোলাকার বৃন্তযুক্ত কি পাওয়া যায়, অ্যান্থেরিডিয়াম পাওয়া যায়। কি পাওয়া যায়, অ্যান্থেরিডিয়াম পাওয়া যায়। এবার আসি, এখানে কিছু সংখ্যা শিখতে হবে। দেখো, এই যৌন জননটা কই ঘটে, প্রোথেলাসে ঘটে। আর্কিগোনিয়াম দুইটা অংশ নিয়ে গঠিত, গ্রীবা উদর আমরা জানি। অ্যান্থেরিডিয়ামে দেখো 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ থাকে, আর গাজী আজমল স্যার সরাসরি বলছে 32। একটু পরীক্ষার হলে প্রশ্ন দেখবা, অপশন দেখবা, তারপর অ্যান্সার করবা। তোমার কাছে যদি সরাসরি চায় তাহলে তুমি অ্যান্সার দিবা হচ্ছে 32টা, আর যদি রেঞ্জে থাকে তাহলে অ্যান্সার দিবা 20 থেকে 50টা। এবং শুক্রাণু মানে চলনক্ষম, চলনক্ষম মানে ফ্লাজেলা। ব্রায়োফাইটার শুক্রাণুতে ছিল 2টা, কিন্তু টেরিডোফাইটের শুক্রাণু কি বহু, টেরিডোফাইটের শুক্রাণু কি বহু ফ্লাজেলা বিশিষ্ট। এবং শুক্রাণু কিভাবে জানে যে ওইখানে ডিম্বাণু আছে, আর্কিগোনিয়াম করে কি, ম্যালিক অ্যাসিড নামক একটা চিনি জাতীয় সুগন্ধিযুক্ত দ্রব্য ক্ষরণ করে, যা কিনা শুক্রাণুকে আকর্ষণ করে। ঠিক আছে, এইভাবে হচ্ছে নিষেক হয়। এখন মনে করেন নিষেকের মাধ্যমে কি হবে, জাইগোট তৈরি হবে। জাইগোট গুলা কেমন, ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কোন দশা, স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক মানে কি, আবার আগের দশায় ফেরত যাবে, মানে পূর্ণাঙ্গ টেরিস তৈরি করবে, তাহলে সেম সাইকেল রিপিট হবে। সুতরাং এর পরের কোনো অংশ আর পড়ার দরকার নাই, আমি তোমাকে অলরেডি পড়াই দিছি। এর জনুক্রম কি, হেটারোমরফিক। এর জনুক্রম কেমন, হেটারোমরফিক। জনুক্রম কেমন, হেটারোমরফিক। আর কি মনে রাখবো, এই টেরিসের অর্থনৈতিক গুরুত্ব। টেরিসের অর্থনৈতিক গুরুত্ব কি, টেরিস হচ্ছে যে খালি স মনে রাখবা। কি মনে রাখবা, স। দেখো, সার সাজানো শাক, সার সাজানো শাক, সার সাজানো শাক। ওকে, এই যা স মনে রাখলেই চলতেছে, ঠিক আছে। এই স দিয়ে হচ্ছে তুমি টেরিসের অর্থনৈতিক গুরুত্ব চালাই দিতে পারতেছো। আর এই হেটারোমরফিকটা আমি তোমাকে শুরুতেই পড়াই দিছি। এই চ্যাপ্টারের জনুক্রম বললেই অ্যান্সার কি, হেটারোমরফিক। কি সুন্দর করে আমরা শেষ করে ফেললাম পড়াটা। তাহলে এবার একটু লাস্ট কোশ্চেন গুলো অ্যান্সার দাও দ্রুত। এখানে কেউ লিখলে কিন্তু মারবো, খাতার মধ্যে লাগবা। সবাই তো পারে, আমি জানি তো, শুধু শুধু এখানে লেখা কমেন্ট বাড়াইতেছো কেন। আচ্ছা দেখো, আমি কিন্তু এখানে একটা জিনিস তোমাদের পড়াই নেই, বাকি সবগুলা পড়াইছি। অনলাইনে তোমাকে ব্লক মেরে দিব ক্লাসে, মিউট করে দেব তোমাকে ক্লাসে। এর চেয়ে তো গায়ে মারলেও ভাল লাগতো। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি কিন্তু একটা জিনিস পড়াই নাই, সেটা তোমাদের এখন যদি দেখাই। আমি যে তোমাকে যেটা পড়াই নাই সেটা হচ্ছে কি, যে পানিগ্রাহী কোনটা। আমরা একটু আগে যে অ্যানুলাস স্টোমিয়ামের কথা বলছিলাম না, মনে করো এই যদি একটা স্পোরোফাইটের অংশ হয়, ঠিক আছে, মাথায় রাখবা, নরমালি এটা মানা হয়, নরমালি সব সময় না। গ্যামেটোফাইটিক বলতে আসলে আমরা একটা উদ্ভিদের বাহ্যিক গঠন বুঝি, মূল, কাণ্ড, পাতা, এরকম আমরা বাহ্যিক গঠন বুঝি। আর স্পোরোফাইটিক বলতে আমরা বুঝি হচ্ছে এরকম বলা হয়, পদ বা ফুট, সিটি বা সিটা যা লেখা থাকুক, আর এটা হচ্ছে ক্যাপসুল। যেই ক্যাপসুলের গঠনটাই হচ্ছে আমরা এখানে দেখাতেছি। তো ক্যাপসুলে অ্যানুলাস স্টোমিয়ামের যে কথাটা বলে, এই অ্যানুলাসটা হচ্ছে উপরের অংশ তৈরি করে। অ্যানুলাসটা কি অংশ তৈরি করে, উপরের অংশ। এবং এরা হচ্ছে পানি আকর্ষী।
যখনই এই পানিগ্রাহী মানে পানির সংস্পর্শে আসবে এই অ্যানুলাসটা এরকম করে খুলে যাবে। অ্যানুলাস খুলে গেলে এই ক্যাপসুলের এই ভেতরে সব ছিল হচ্ছে স্পোর, সব কি ছিল? স্পোর। তখন হচ্ছে স্পোর গুলা বের হয়ে আসে। ঠিক আছে, তাহলে মনে রাখবো আমরা যে পানিগ্রাহী বললে কে? অ্যানুলাস। পানিগ্রাহী বললে কে? অ্যানুলাস। হ্যাঁ, 2n তো স্পোরোফাইটিক, 2n মানে স্পোরোফাইটিক। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই কথাবার্তাও শেষ। এখন দেখো যে তোমাদের হাসান স্যারের বইয়ে, নতুন বই যে লাস্টে এই অধ্যায়ে কি দক্ষতা অর্জন করছি, আমি বললাম না যে একটা জিনিস চেঞ্জ ভুল করছে উনি, যে টেরিসের ক্যাপসুল অ্যানুলাস্টোমে এই তিনটা, এই দেখো এই লাইনটা একদম ডাইরেক্ট উনি এখানে উঠাই দিছে। বাকি প্রতিটা লাইন আমাদের পড়া, এই দেখো ফলস ইন্ডুসিয়াম মাত্র লেখাইছি না, এই যে ফলস ইন্ডুসিয়াম, খেয়াল করছো? প্রত্যেকটা লাইন আমরা পড়ছি, এখানে এমন কোনো লাইন নেই যেটা আমাদের পড়া হয় নাই। আচ্ছা, এখানে একটা দেখো, এই যে এইটা হেপাটিকি অ্যান্থোসিরোটি মাসাই, ঠিক আছে, এটার জন্য আমরা এরকম হ্যাম মনে রাখতে পারি। ঠিক আছে, হেপাটিকি, অ্যান্থোসিরোটি, আর এটা হচ্ছে মাসাই, এই তিনটা হচ্ছে শ্রেণীতে অন্তর্ভুক্ত ব্রায়োফাইটা। ওকে, দাঁড়াও সবাই আবার খুশিতে কিন্তু ক্লাস লিভ দিয়ে দিও না। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস, সে হচ্ছে উদ্ভিদের প্রজনন। ব্রায়োফাইটা টেরিডোফাইটা আমার লেকচার থেকে পড়বা, যাও। ওকে, আমার লেকচার থেকে পড়লেই হবে, এতটুকু ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিলাম। আমি যতটুকু বলছি আল্লাহর মতো, তুমি দেখো ব্রায়োফাইটে তো আমি তোমার কোনো কিছু গ্যাপই দেই নেই, সকল লাইন আমি ব্রায়োফাইটে তোমাকে পড়াইছি। তুমি যদি ব্রায়োফাইটা পারো তাহলে তার তোমার মনে করো টেরিডোফাইটা নিয়ে কোনো টেনশনই নেই। ঠিক আছে, ব্রায়োফাইটা পারলে টেরিডোফাইটা নিতে টেনশন নেওয়ার কিছু নাই। আর দেখো ভয় পাও না, উদ্ভিদের প্রজনন হচ্ছে আমার এখানে পড়ানো সবচেয়ে সহজ চ্যাপ্টারের মধ্যে একটা। আর তোমার যেটা মাথায় রাখতে হবে, ভাইয়ার উপর বিশ্বাস রাখবা, এই যে আমি তোমাকে ক্লাস নিতেছি উদ্ভিদের প্রজননে, আমি তোমাকে এখন যেই যেই জায়গাগুলো পড়াই দিয়ে যাব, এগুলা বাসায় যখন চ্যাপ্টারটা অনেক ছোট, সত্যি কথা অনেক ছোট, যে কয়টা লাইন আমি তোমার দেখাবো অনেক ছোট, অ্যাট লিস্ট 3 বার পড়বা। বাকি অধ্যায়ের অংশটুকু তুমি একবার পড়ো, মানে পুরো অধ্যায়ের আমি যেগুলো এখন তোমাকে পড়াই দিয়ে যাবো এগুলো তুমি 3 বার পড়বা, বাকি অংশ তুমি অ্যাটলিস্ট একবার পড়ো। বা তুমি পড়ার পরে ভুলে যাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে কটা জিনিস তোমাকে এখানে বলে যাব, তুমি যদি এগুলো অ্যাটলিস্ট 3 বার পড়ো, আমি বললাম ইনশাল্লাহ তুমি ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসবে এটা অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, কিন্তু ভালো মতো অবশ্যই ক্লাসটা মনোযোগ দিবা। ওকে, আসি আমরা, দেখো আচ্ছা, প্রজনন জীবের একটা অনন্য বৈশিষ্ট্য, ওই সব শুরুর দিকের কথাবার্তা পরে কোনো লাভ নাই। মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াই হচ্ছে প্রজনন। এটা একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে জীব তার অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করে, এগুলো কোনোদিন পরীক্ষায় আসবে না। আসলে এটা সর্বোচ্চ আসতে পারে যে এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ, এমব্রায়ো মানে কি? ভ্রূণ। তাহলে যেখানে ভ্রূণ, উদ্ভিদের ভ্রূণ নিয়ে আলোচনা করা হয়, উদ্ভিদের ভ্রূণ বিজ্ঞান, সেটা কি? প্ল্যান্ট এমব্রায়োলজি। ওকে, আচ্ছা, মজার লাইন হচ্ছে এখানে দেখো, প্রজনন বিভিন্ন উপায় হয়ে থাকে, তবে এটাকে কয় ভাগে ভাগ করা গেছে? 2 ভাগে। কয় ভাগে ভাগ করা গেছে? 2 ভাগে। কিন্তু দেখো তোমার বই কি লিখছে, যৌন, অযৌন, আবার 3 নাম্বার দিয়ে লিখছে পার্থেনোজেনেসিস বা অপুংজনি। তো যাই হোক, যদিও এখানে সে 3টা লিখছে, মানে যৌন, অযৌন এবং পার্থেনোজেনেসিস, কিন্তু তার আগে সে বলে দিছে যে কয় ভাগে ভাগ করা গেছে? 2 ভাগে। তাহলে আমারও মনে রাখতে হবে 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। ওকে, আচ্ছা, এই একদিনে 2 চ্যাপ্টার রেগুলার রুটিন যদি থাকতো তাহলে একদিনে 3 অধ্যায় ছিল, এই যে নগ্নবীজে আবৃত বীজ এই অধ্যায়ের সাথে ছিল। মেডিকোতে যদি লাইভ কোচিং রুমে যায় ক্লাস করতা তাহলে বুঝতা, ওই হিসেবে একটু ভালোই আছি। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আসো আবৃত বীজ উদ্ভিদের যৌন প্রজনন, এই কথাগুলো একটু মনে রাখবো। আমরা জানি আবৃত বীজ উদ্ভিদের ডিম্বাণু কই সৃষ্টি হয়? ডিম্বকের মধ্যে। আর ডিম্বক কই হয়? স্ত্রী কেশরের গর্ভাশয়। তেমনি শুক্রাণু তৈরি হয় পরাগরেণুতে, আর পরাগরেণু হয় পরাগধানীতে। এই কারণে বলা হয় আবৃতবীজী উদ্ভিদের জন্য ফুল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস প্রজননের ক্ষেত্রে। এবং ওই প্রজননে ফুলের মধ্যেও সবচেয়ে ইম্পর্টেন্ট স্তবক কোন 2টা? একটা হচ্ছে পরাগ মানে পুংকেশর, আর একটা হচ্ছে গর্ভাশয় বা স্ত্রীকেশর। আচ্ছা,
এরপর যেটা সেটা হচ্ছে এই যে রেণুস্থলী বা পরাগ রেণুর গঠন বা পরিস্ফুটন এরকম বলা আছে। আচ্ছা, আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন কোন ধরনের? ওগেমাস ধরনের। ঠিক আছে, ওগেমাস কি এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, এখন একটা এই যে পরাগ রেণুর পরিস্ফুটনে তোমার এটা কি ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংজনন স্তবক। ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংজনন স্তবক। ওকে, আচ্ছা এটা কি নিয়ে গঠিত হ্যানতেন এটা যদি বলি, এই দেখো মনে করো এই হচ্ছে এটা হচ্ছে পুংদণ্ড, এটা হচ্ছে পরাগধানী। ঠিক আছে, এই পরাগধানীর এখানে হচ্ছে যোজনী বা লিঙ্কার্স থাকে। ঠিক আছে, কি থাকে? যোজনী বা লিঙ্কার্স থাকতেছে বা কানেকটিভ, যাই দেখো পরাগধানী দুটার মাঝখানে হচ্ছে এই যোজনী দ্বারা যুক্ত থাকে। ওকে, পরের পেজে যাই আমরা। এখন দেখো যেটা সেটা হচ্ছে এই পরাগধানী অনেকটা কিরকম? চারকোনা। কি ধরনের? চারকোনা আকৃতির। এটা হচ্ছে চারকোনা আকৃতির। আচ্ছা, প্রতিটা কোণের কিছু কোষ আকারে বড় হয়, ঘন মানে ব্যাপারটা এরকম। দেখো যে ছবি আঁকি, এই যে এই জায়গায় হচ্ছে এই কোষগুলা সব, মানে কোণার দিকের কোষগুলো হচ্ছে আকার একটু বড়। ঠিক আছে, নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজমও ঘন। এদিকে যে কোষ নাই তা না, আছে কিন্তু ছোট ছোট। বুঝছো কি বলছে? এই কোষগুলো হচ্ছে পরিধির দিকে বড় হয়, মানে এইদিকে বড় হয়, পরিধির দিকে বড় হয়। ঠিক আছে, আচ্ছা এগুলাকে কি কোষ নামে ডাকা হয়? আর্কিস্পোরিয়াল কোষ। কি কোষ বলা হয়? আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষ যখন পরিধির দিকে যায় তখন ওইগুলাকে আমরা বলি দেয়াল কোষ। আর যে অংশটা এদিকে কেন্দ্রের দিকে আসে সেটাকে আমরা প্রাথমিক জনন কোষ বলি। ঠিক আছে, পরিধির দিকে গেলে বলি আমরা দেয়াল কোষ, আর কেন্দ্রের দিকে থাকলে প্রাথমিক জনন কোষ। আচ্ছা, দেয়াল কোষ কয় স্তর বিশিষ্ট? 3 থেকে 5 স্তর। দেয়াল কোষ কয় স্তর বিশিষ্ট? 3 থেকে 5 স্তর বিশিষ্ট। আর পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে কি বলি আমরা? পরাগথলি বলি। আর এর সবচেয়ে ভেতরের স্তরটার নাম হচ্ছে ট্যাপেটাম। সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? ট্যাপেটাম। ট্যাপেটাম ইম্পর্টেন্ট কেন? কারণ ট্যাপেটাম হচ্ছে উদ্ভিদের পুষ্টি যোগায়। ঠিক আছে, যে পুষ্টি সাধন করে। ট্যাপেটাম কি করে? উদ্ভিদে পুষ্টি সাধন করে। আচ্ছা, তারপরে যেটা মনে রাখবা সেটা হচ্ছে এদের কালারটা কি। ইউজুয়ালি এরা হলুদ বর্ণের হয়। ইউজুয়ালি এরা কি কালারের হয়? হলুদ বর্ণের হয়। তারপরে বলছে পরাগ মাতৃকোষ থেকে সৃষ্ট 4টা পরাগ রেণু বিভিন্ন প্রজাতিতে বিভিন্নভাবে সাজানো থাকে। 4টা যদি একসাথে থাকে তখন এটাকে বলে পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড। একসাথে থাকলে পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড। নরমালি থাকে না, নরমালি থাকে না, কারণ নরমালি আলাদা হয়ে যায়। কিন্তু বাই চান্স দেখো দুইটা প্রজাতির কথা লেখছে, আমার প্রজাতির নাম মনে রাখার দরকার নাই। তুমি খালি মনে রাখবা বাই চান্স যদি পরাগ চতুষ্টয় পারসিস্ট করে, আই মিন পোলেন টেট্রাড পারসিস্ট করে, তখন এদেরকে আমরা বলি পলিনিয়াম। তখন আমরা এদেরকে কি বলি? পলিনিয়াম। এটাই হচ্ছে এখানে লেখা, যে পোলেন টেট্রাড একসাথে থাকলে আমরা এদেরকে কি বলি? পলিনিয়াম বলি। আচ্ছা, এরপর আসো পরাগ রেণুর গঠন। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পরাগ বিভিন্ন আকার হইতে পারে, গোলাকার, ডিম্বাকার, ত্রিভুজাকার। ইম্পর্টেন্ট হচ্ছে এদের ব্যাস দেওয়া আছে, দেখো এটা। তারপর তুমি যেটা মনে রাখবা, এরা হচ্ছে এককোষী এক নিউক্লিয়াস বিশিষ্ট হ্যাপ্লয়েড। এককোষী এক নিউক্লিয়াস বিশিষ্ট হ্যাপ্লয়েড। এর দুইটা ত্বক থাকে। ঠিক আছে, একটা বহিঃত্বক একটা অন্তত্বক। একটা বহিঃত্বক আর এটা কি? অন্তত্বক। তো আমরা যদি মনে করো কি, বহিঃত্বকটা হচ্ছে এক্সাইন, অন্তত্বকটা হচ্ছে ইনটাইন। এখন তোমরা আমাকে বলবা যে একটা জিনিস ভেতর থেকে বাহিরে আসবে, এই যে এই পরাগরেণুর ভেতর থেকে বাহিরে আসবে, তাহলে কোন ত্বকের মধ্যে পোর বা ছিদ্র থাকলে সুবিধা হবে? লেখো। লেখো লেখো, জার্ম পোর থাকবে কোনটায়, মানে পোর বা ছিদ্র কোনটায় থাকলে সুবিধা হয়? এই যে দেখো, আমি চাই না মেজাজ খারাপ করতে, কিন্তু তোমরা কিন্তু আমার মেজাজটা খারাপ করে ফেলতেছো। সেটা হচ্ছে দুইটা, তুমি কি জানতা না আজকে তোমার দুই দুই অধ্যায়ের উপর ক্লাস? তা তুমি যদি শুনো তোমার তো মন খারাপ হবে। অনুজীব তো আমি অনেক ব্যাচে শুধু ভাইরাস একদিন নিছি, শুধু ব্যাকটেরিয়া ম্যালেরিয়া একদিন নিছি, তোমাদের তো পুরো অনুজীব একদিন নিছি। তখন গায়ে লাগে না যে এক অধ্যায়ের মধ্যেই তো দুইটা জিনিস পড়াই ফেলছি, যে না এটা তো একটা অধ্যায় গেছে একদিনে। ঠিক আছে, ওই অনুজীবে একা যে পরিমাণ ইনফরমেশন আছে আজকের এই 2 অধ্যায় মিলে তার ধারের কাছেও কিছু নাই। সুতরাং এত প্যানিক হওয়ার কিছু নাই। সুন্দর মতো যা পড়াইতেছি ভালো মতো শুনে যাও, কাজে লাগবে। শুরুতে বলছি না, যা যা বলছি ভালো মতো শুনবা।
আচ্ছা, এখানে মিক্স অ্যান্সার আসতেছে, কেউ এক্সাইন বলতেছে, কেউ ইনটাইন বলতেছে, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে এক্সাইন। অ্যাকচুয়াল অ্যান্সার কি? এক্সাইন। কেন দেখো, আমি বলছি বাহিরে আসবে, সম্পূর্ণ বাহিরে। তুমি ইনটাইনে সারাদিন ছিদ্র করো, লাভ নাই। তুমি ইনটাইনে যদি সারাদিন ছিদ্র করো, লাভ নাই। এটা কি তোমার আসতে পারবে বাইরে সম্পূর্ণ? কখনোই সম্পূর্ণ বাইরে আসলো না। আসলে কি হয় জানো, আসলে ইনটাইন নিজেই এই এক্সাইনের পোর দিয়ে বাইরে চলে আসে। ঠিক আছে, এক্সাইনের পোর দিয়ে বাইরে চলে আসে। তাহলে এই জার্ম পোর কিসের মধ্যে থাকে? এক্সাইনে। জার্ম পোর কিসের মধ্যে থাকে? এক্সাইনে। আবার মানুষ অর্নামেন্টস কেন পরে? দেখানোর জন্য না লুকায় রাখার জন্য? অবশ্যই দেখানোর জন্য। তাহলে কোন ত্বকে পড়লে দেখবে? এক্সাইনে। তাহলে অর্নামেন্টেড কে? এক্সাইন। তাহলে অর্নামেন্টেড হচ্ছে এক্সাইন, জার্ম পোরও এক্সাইন। আর একটা রাসায়নিক উপাদান বইয়ের মধ্যে লেখা আছে, স্পোরোপোলেনিন। ঠিক আছে, বইয়ের মধ্যে রাসায়নিক উপাদানটার নাম কি? স্পোরোপোলেনিন। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম এক্সাইনের জন্য, ইন্টারনের কিছুই জানা লাগবে না। তুমি খালি মনে রাখবা এক্সাইনে হচ্ছে স্পোরোপোলেনিন পাওয়া যায়, অর্নামেন্টেড জার্ম পোর পাওয়া যায়। ঠিক আছে, কয়টা পাওয়া যায়? ইউজুয়ালি 20টার মতো পাওয়া যায়। বাস এতটুকু মনে রাখতে পারলেই মোর দেন এনাফ। আচ্ছা, এবার আসো এই যে পরাগরেণুর বিকাশ বা পুংগ্যামেটোফাইটের পরিস্ফুটন ও বিকাশ। সিম্পল কথাই দেখো, পরাগরেণুটা হচ্ছে কণ্টকিত। পরাগরেণুটা কেমন? কণ্টকিত। এটা নগ্নবীজি আবৃতবীজি যেদিন পড়বো আরো ক্লিয়ার হবে। কেন কণ্টকিত? কারণ তাকে গর্ভমুণ্ডে যখন পতিত হয়, গর্ভমুণ্ডের সাথে লেগে থাকতে হবে। এই কারণে এর মধ্যে হচ্ছে কাটা থাকে। এখন এর কোষের ব্যাপারটা আসো। এর মধ্যে দুইটা কোষ পাওয়া যায়, একটা জনন নিউক্লিয়াস, মানে দুইটা নিউক্লিয়াস পাওয়া যায়, একটা জনন নিউক্লিয়াস, একটা নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসটা আকারে বড়, জনন নিউক্লিয়াসটা আকারে ছোট। ঠিক আছে, এবং নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে জনন ছিদ্রের কাছে থাকে, এবং সে নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে নালী তৈরি করতে, পরাগ নালিকা তৈরি করতে করতে সামনে আগায়, এবং এর পেছন পেছন হচ্ছে জনন নিউক্লিয়াসটা ফলো করতে করতে আসে। এবং একদম যখন নিষেক হবে, ঠিক সেই মুহূর্তে যে হচ্ছে এই জনন নিউক্লিয়াসটার মধ্যে আবার ডিভিশন হয়, তখন দুইটা পুংগ্যামেট তৈরি হয়। তো তখন কয়টা পুংগ্যামেট তৈরি হয়? দুইটা। তাহলে আলটিমেটলি একটা পুরা পুংগ্যামেটোফাইটের গঠনে আমরা কি কি পাইতেছি? পরাগরেণু পাইতেছি, নালিকা নিউক্লিয়াস পাইতেছি, জনন নিউক্লিয়াস পাইতেছি, আর কি দুইটা পুংগ্যামিট পাইতেছি। এই দেখো এখানে লিখছে পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুংগ্যামিট। এদের সমন্বয়ে কি গঠিত? পুংগ্যামেটোফাইট গঠিত। খেয়াল করছি? আচ্ছা, এবার আসি যে স্ত্রী গ্যামেটোফাইটের। আমাদের এই চ্যাপ্টার থেকে রিটেনের যদি যদি পড়া লাগতো, তাহলে আমরা ইউজুয়ালি এই প্রশ্নটা পড়তাম, কারণ এই ছবিটা বা এটা অনেক সময় আসে পরীক্ষায়। তো দেখো এই যে স্ত্রী রেণু মাতৃকোষ, এটা প্রথমে মায়োসিস ডিভিশনে 4টা কোষ তৈরি হবে। আমরা জানি 4টার মধ্যে একটা কর্মক্ষম থাকে, আর বাকি 3টা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই একটা এখন কি হবে? মাইটোসিস হওয়া শুরু হলো। প্রথমে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এবার এখানে থামলাম। আটটা হওয়ার পরে কি হয়, যে এই মেরু থেকে একটা আসে, এই মেরু থেকে একটা আসে। দেখো মাঝখানে যে দুই মেরু থেকে আসতেছে, দেখে নাম হয়েছে মেরু নিউক্লিয়াস। কখন? যতক্ষণ এরা জোড়া লাগে নাই। যতক্ষণ জোড়া লাগে নাই, কিন্তু দুই মেরু থেকে মাঝখানে আসছে এরা মেরু। যখন জোড়া লেগে গেছে, নাম হয়ে গেছে সেকেন্ডারি নিউক্লিয়াস। যখন জোড়া লেগে গেছে, নাম হয়ে গেছে কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং সেকেন্ডারি নিউক্লিয়াসটা কেমন? ডিপ্লয়েড। মনে থাকে জানো, সেকেন্ডারি নিউক্লিয়াস কেমন? ডিপ্লয়েড। বাকি প্রতিটা কোষ কিন্তু হ্যাপ্লয়েড। এবং এদের মাঝখানে যে কোনো একটা মেরুর মাঝখানের একটা কোষ অনেক বড় হয়ে যায়, সেটা হচ্ছে ডিম্বাণু। যেটা অনেক বড় হয় সেটা ডিম্বাণু। এবং ডিম্বাণুর পাশে যে দুইজন থাকে, এটা হচ্ছে সিনার্জিড বা সহকারী কোষ। সিনার্জিড বা সহকারী কোষ। ঠিক ডিম্বাণুর অপর দিক বরাবর অপর পাশে যে 3টা কোষ থাকে, এরা হচ্ছে প্রতিপাদক কোষ। ওকে, এই দেখো ভ্রূণথলির দিকে থাকে হচ্ছে প্রতিপাদক কোষ, আর ডিম্বাণুর পাশের দুইটা সাহায্যকারী কোষ। ডিম্বক্রন্ধ্রের দিকে 3টা নিউক্লিয়াস, গর্ভযন্ত্র, মাঝেরটা হচ্ছে বড় নিউক্লিয়াস যুক্ত ডিম্বাণু, আর পাশে দুটো হচ্ছে সাহায্যকারী কোষ। সবগুলো কথাই আমরা বলছি। ঠিক আছে, তাহলে কি কি নিয়ে গঠিত? দেখো ভ্রূণথলি এবং এতে অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদক নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াসকে মিলিতভাবে কি বলে? স্ত্রী গ্যামেটোফাইট বলে। ওকে, আচ্ছা, এই যে জিনিসটা যে পূর্ণাঙ্গ, এটাকে কি বলে? ভ্রূণথলি। তুমি মনে রাখবা ভ্রূণথলি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? 124। 3 প্রকার কি কি? 124। দেখো 3 প্রকার, 124। এক মানে মনোস্পরিক, 2 মানে ডাই বা বাইস্পরিক, 4 মানে টেট্রাস্পরিক। যদিও 3 প্রকার, কিন্তু কোনো কি নাই? তিনই নাই। 3 প্রকার কিন্তু কোনো কি নাই? তিনই নাই। সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়? মনোস্পরিক। সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়? মনোস্পরিক। কি পরিমাণে পাওয়া যায়? 75%। কি পরিমাণে পাওয়া যায়? 75%। ঠিক আছে, এবং এদেরকে আমরা কি টাইপ বলি? এদেরকে আমরা পলিগোনাম ধরন বলি। কি বলি? পলিগোনাম ধরন। ওকে, তাহলে এই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটনের কথাবার্তাও শেষ। এবার আসি ডিম্বকের গঠন। অবশ্যই অবশ্যই এদের বাংলা নামের পাশাপাশি এদের ইংলিশ নামটা শিখবা। অবশ্যই অবশ্যই এদের বাংলা নামের পাশাপাশি যে ইংলিশ নামগুলো শিখবা। পরীক্ষায় কিন্তু ইংলিশ নামগুলো দিয়ে প্রশ্ন দেয়। ঠিক আছে, এগুলো মিস করো না। আচ্ছা, প্রথমে আসো ডিম্বক নাড়ি আর ডিম্বক নাভি। একদম সিম্পল। আমরা জানি একটা বাচ্চা তার মায়ের অমরা বা প্লাসেন্টার সাথে যুক্ত থাকে,
এবং বাচ্চা আর মা এই প্লাসেন্টার সাথে যোগাযোগ রক্ষা করে একটা নারী দ্বারা, যেটাকে আমরা বলি অ্যাম্বিলিকাল কর্ড মানুষের ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে এটার নাম হচ্ছে ডিম্বক নালী। মানে কি, যা দ্বারা ডিম্বক অমরার সাথে যোগাযোগ রক্ষা করলো সেটাকে আমরা কি বলবো, ডিম্বক নালী বলবো। এই দেখো অমরার সাথে যুক্ত থাকে। আর এই নারীটা বাচ্চার কই লাগানো থাকে, নাভিতে না? তাহলে ঠিক সিম্পল কথা, এই নারীটা ডিম্বকের যে স্থানে লাগানো থাকবে সেটাকে আমরা বলবো ডিম্বক নাভি। এই দেখো ডিম্বক নালী যে স্থানে সংযুক্ত থাকে সেটাকে ডিম্বক নাভি বলে। নারী আর নাভির কথা গেল। এবং এই ডিম্বক নালীর ভিতর থেকে আরেকটু মনে রাখো যে শিরার মতো একটা গঠন তৈরি করে, এটাকে আমরা র্যাফি বলি। শিরার মতো গঠনকে আমরা কি বলি, র্যাফি। আচ্ছা, এরপরে আসো নিউসেলাস আর ডিম্বক ত্বক। নিউসেলাস ডিম্বক ত্বক মনে রাখবা, যেখানেই নিউসেলাস সেখানেই ত্বক, যেখানেই ত্বক সেখানেই নিউসেলাস, এভাবে মনে রাখবা। যেখানে নিউসেলাস সেখানে ত্বক, আর যেখানে ত্বক সেখানে নিউসেলাস। ওকে। ডিম্বক রন্ধ্র কই থাকে, অগ্রপ্রান্তে। ডিম্বক রন্ধ্র কই থাকে, অগ্রপ্রান্তে। মূল, যে কোনো গাছের মূল কই থাকে, গোড়ার দিকে। যে কোনো গাছের মূল কই থাকে, গোড়ার দিকে। ভ্রূণথলি তিনটা জিনিস নিয়ে গঠিত, কি কি? গর্ভযন্ত্র, প্রতিপাদক কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস। গর্ভযন্ত্র আবার কি নিয়ে গঠিত? ডিম্বাণু আর সিনার্জিড, মানে দুটো সহকারী কোষ নিয়ে গঠিত। প্রতিপাদক কোষের সংখ্যা কয়টা? তিনটা। সেকেন্ডারি নিউক্লিয়াস কি? দুইটা মেরু নিউক্লিয়াস মিলিত হওয়ার পরে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি হয়েছে। তার মানে সেকেন্ডারি নিউক্লিয়াস অলওয়েজ কি, ডিপ্লয়েড। সেকেন্ডারি নিউক্লিয়াস অলওয়েজ কি, ডিপ্লয়েড। ওকে, আচ্ছা, গেল এটা। এবার আসি আমরা ডিম্বকের প্রকারভেদ। ঠিক আছে, এখানে মোটামুটি সব এক করে দেওয়া আছে। যে দেখো, সেটা হচ্ছে ডিম্বকের প্রকারভেদ: ঊর্ধ্বমুখী, অধোমুখী বা নিম্নমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী। আগের একটা বইয়ে অর্ধমুখী ছিল, এটা বাদ, এটা এখন আমাদের পড়া লাগবে না। এগুলো আসো সংখ্যা কিভাবে মনে রাখবো? ঊর্ধ্বমুখীর জন্য মনে রাখবো একই সরল রেখায়, অধোমুখী মুখ নিচে, পার্শ্বমুখী বিপরীতমুখী, বক্রমুখীর জন্য সমকোণে। 20 পানে ঊর্ধ্বে গেল, উদাহরণ হচ্ছে 20 কাটালি, পান, গোলমরিচ, আর ঊর্ধ্বে দিয়ে হচ্ছে ঊর্ধ্বমুখী। অধোমুখী বা নিম্নমুখীর জন্য মনে রাখবো হচ্ছে নিশিরেছ। কি মনে রাখবো? নিশিরেছ। মানে নিম্নমুখী হচ্ছে শিম, রেরি, ছোলা। শিম, রেরি, ছোলা সব কম্পোনেন্ট বুকে আছে। আর পার্শ্বমুখী বা বিপরীতমুখীর জন্য কি লিখছি? পার্শ্বে খুদে পপি ডাকে। পার্শ্বে দিয়ে হচ্ছে পার্শ্বমুখী, খুদে দিয়ে খুদিপানা, পপি তো পপি, ডাকে দিয়ে হচ্ছে ডায়ান্থাস। ডাকে দিয়ে কি? ডায়ান্থাস। আচ্ছা, বক্রমুখী সমকোণে মানে বক্র সকাল মনে রাখবা। তাহলে বক্রমুখী হচ্ছে সরিষা, কলকাসন্ধ্যা। সরিষা এবং আরেকটা কি? কলকাসন্ধ্যা। তাহলে এই হচ্ছে ডিম্বকের প্রকারভেদ। এবার দেখো তিনটা সংজ্ঞা দেওয়া আছে, যার মধ্যে নিষেকের সংজ্ঞা আমরা অলরেডি জানি। ঠিক আছে, এটা পড়ে ফেলছি, এটা নিয়ে কোনো কথা নাই। দ্বিনিষেক আসো, একই সময় ডিম্বাণুর সাথে যখন একটা পুং গ্যামিটের মিলন হয় এবং ওই সময় আরেকটা গ্যামিট যদি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলন ঘটে, সেটাকে আমরা কি বলি? দ্বিনিষেক। সেটাকে আমরা কি বলি? দ্বিনিষেক। যেমনটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদে হইতেছে। আর ত্রিমিলন হচ্ছে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যে শুক্রাণুর মিলন, ওই পার্টিকুলার অংশটাকে বলে ত্রিমিলন। ঠিক আছে। এখন দেখো এই যে নিচে ক্রিয়া দেওয়া আছে, তুমি জাস্ট এগুলার হেডিং পড়বা, কোনটা ডিটেইলস পড়তে হবে আমি তোমাকে একটু পরে পড়াই দিব। তোমার আপাতত মেইন কাজ হচ্ছে আগে এদের হেডিং পড়া। ঠিক আছে, কি পড়া? এদের হেডিং পড়া। যেমন প্রথমটা কি? গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়, এই হচ্ছে গর্ভাশয়, মানে স্ত্রী গ্যামেটোফাইট, আর এই মনে করো হচ্ছে পরাগরেণু। তো এখানে প্রথমে কি হলো, যে এই জায়গাটা হচ্ছে গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডে কি পতিত হইলো? গর্ভমুণ্ডে হচ্ছে পরাগরেণু পতিত হইলো। তার কি গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম হইলো। এবার এখান থেকে হচ্ছে ওই যে নালিকা বের করে, এই নালিকা হচ্ছে গর্ভাশয়মুখী যাত্রা করবে, মানে গর্ভাশয় দিকে যাওয়া শুরু করবে। তারপর যাইতে যাইতে সে কি, এখানে মনে করো হচ্ছে ডিম, এই যে ভ্রূণথলিটা ছিল, সেখানে এসে ভ্রূণথলির কাছে যেয়ে কি করবে? শুক্রাণু নিক্ষিপ্ত করবে। শুক্রাণু নিক্ষিপ্ত, ভ্রূণথলিতে শুক্রাণু ডিম্বাণুর মিলন, মানে নিষেক হবে। এটাই হচ্ছে আলটিমেটলি যে প্রসেসটা। এই যে পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা যে হেডিংটা ছিল, এখান থেকে হচ্ছে আমাদের পড়ব, যদি এরা ডিম্বক রন্ধ্র ভেদ করে প্রবেশ করে তখন এদেরকে আমরা বলি পোরোগ্যামি। যদি তারা ডিম্বক মূল ভেদ করে প্রবেশ করে আমরা বলি ক্যালাজোগ্যামি। যদি তারা ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে তখন আমরা এদেরকে বলি মেসোগ্যামি। ঠিক আছে, তাহলে ডিম্বক রন্ধ্র ভেদ করলে গেলে হচ্ছে পোরোগ্যামি, মূল ভেদ করলে ক্যালাজোগ্যামি, ত্বক ভেদ করলে মেসোগ্যামি। উদাহরণগুলো দেখতে হবে, আমজাম, একটা হচ্ছে ক্যাসুরিনা বা ঝাউ, আর হচ্ছে লাউ কুমড়া।
নিষেকের পরিণতি দেওয়া আছে, দেখো নিষেকের ফলে কি হয়, আগে ভ্রূণ তৈরি হয়। ঠিক আছে, দেখো ভ্রূণ কিভাবে তৈরি হয়, প্রথমে হচ্ছে এই ডিম্বাণু, ঠিক আছে, ডিম্বাণু আর হচ্ছে শুক্রাণু, এরা হচ্ছে আগে তৈরি করে ভ্রূণ। আবার আরেকটা শুক্রাণু যেটা ছিল, কারণ এর তো দুইটা শুক্রাণু নিক্ষিপ্ত হয়েছিল, এর সাথে যে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, এইটা হচ্ছে কি তৈরি করে, শস্য। এটা কি তৈরি করে, শস্য তৈরি করে। খেয়াল করো, ভ্রূণ তৈরি করে হচ্ছে ডিম্বাণু শুক্রাণু, আর শুক্রাণু আর সেকেন্ডারি নিউক্লিয়াস মিলে কি তৈরি করে, মিলে তৈরি করে শস্য। তারাই পরবর্তীতে পরিণত হয়ে বীজ তৈরি করবে। কারণ এটা ইম্পর্টেন্ট, বীজে অনেক সময় তৃতীয় স্তর দেখা যায়, যেটাকে আমরা এরিল বলি। এর উদাহরণ কি কি আছে, লিচু, কাঠলিচু, জয়ফল, শাপলা বীজ। লিচু, কাঠলিচু, জয়ফল, শাপলা বীজ, এবং লাস্টে আলটিমেটলি ফল সৃষ্টি হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিষেকের পরিণতি। নিষেকের তাৎপর্য জাস্ট হেডিং পড়বা, এটা কোনোদিন পরীক্ষায় আসে নাই, আসবেও না। ঠিক আছে, জাস্ট হেডিং পড়ো, এই যে হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, নিষেক দিন নিষেকের পার্থক্য আর নিষেকের এইটা তো মনে করো পরীক্ষা দিতে যাবা, আর এটা না পড়ে গেলে তোমার আসলে পরীক্ষা দিতে যাওয়ার দরকার নাই, এটা এতটাই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা প্রথমে এটা আসি, নিষেক মানে কি, শুধু ডিম্বাণু আর শুক্রাণুর মিলন। আর দ্বিনিষেক মানে কি, ডিম্বাণু শুক্রাণুর মিলন, পাশাপাশি শুক্রাণুর সাথে সেকেন্ডারি নিউক্লিয়াস, মাত্র পড়ছি। এই কারণে দ্বিনিষেকে দেখো যে দুইটা পুংগেমিট লাগে এবং ভ্রূণ শস্য দুইটাই তৈরি হয়। আর শুধু নিষেকে দেখো একটা পুংগেমিট লাগে এবং খালি ভ্রূণ তৈরি হয়। এবং নিষেক সকল উদ্ভিদেই হয়। আর দ্বিনিষেক হচ্ছে আবৃত বীজের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য, আবৃত বীজ। একটা ব্যতিক্রমকে ইফেড্রা। ইফেড্রা একটা নগ্নবীজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর মধ্যে কি হয়, দ্বিনিষেক হয়। ইফেড্রা একটা নগ্নবীজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর মধ্যে কি হয়, দ্বিনিষেক হয়। এটা একটা ব্যতিক্রম, জাস্ট এতটুকু মনে রাখলে চলবে। এবার আসো এই যে নিষেকের আগে পরে কি হয় দেখো, আমরা সবাই জানি গর্ভাশয় কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়। গর্ভাশয় কিসে পরিণত হয়, ফলে। তাহলে গর্ভাশয়ের প্রাচীর কার প্রাচীর তৈরি করবে, ফলের প্রাচীর, মানে ফলের ত্বক তৈরি করবে। ডিম্বক বীজে পরিণত হয়, তাহলে ডিম্বকের ত্বক কি, বীজের ত্বক তৈরি করবে। এখন ডিম্বকের ত্বক তো দুই রকম, এক্সাইন আর ইনটাইন। একটার পরিণতি হচ্ছে টেস্টা, একটার পরিণতি হচ্ছে টেগমেন। তো পরীক্ষায় সবই মনে থাকে, এক্সাইন, ইনটাইন, টেস্টা, টেগমেন। কিন্তু কে যে কার পরিণতি এটা মনে থাকে না, এই কারণে আমরা মাথায় রাখবো কি, টেস্ট এক্সাম। কি মনে রাখবো আমরা, টেক্সট এক্সাম। মানে কি, টেস্টটা হচ্ছে এক্সাইনের পরিণতি, এক্সাইন হচ্ছে টেস্টটা। তাহলে কি ওই টেগমেন যে ইনটাইন, ওটা নিয়ে ঝামেলা লাগবে না। আমরা এটা যেটা মনে রাখি সেটা হচ্ছে, যাদের নামের বানানে মূর্ধন্যস্ব থাকে তাদের পরিণতি হচ্ছে নষ্ট হয়ে যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়া। যেমন দেখো নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, এখানে তারা অধিকাংশ ক্ষেত্রেই নিঃশেষ হয়ে যায়। কিছু ক্ষেত্রে পেরিস্পার্ম পরিণত হইতে পারে, ঠিক আছে, বেশিরভাগ নিঃশেষ। তারপরে আগে দেখো এই যে কোষ, ঠিক আছে, এই কোষ, তাহলে এই দুইটার মধ্যে সহকারী কোষ, প্রতিপাদক কোষ, দুইটা দেখো নষ্ট হয়ে গেছে। ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়, এটা আমরা জানি। সেকেন্ডারি নিউক্লিয়াসটা শস্যে পরিণত হয়, এটাও আমরা মাত্র দেখছি কিন্তু। আচ্ছা, তারপরে দেখো ডিম্বক রন্ধ্র বীজ রন্ধ্র তৈরি করবে। ডিম্বক নাভি বীজ নাভি তৈরি করবে। এইটা ভুল করে, ডিম্বক নারী অনেকে দাগায় আসে, বীজ নারী তৈরি করবে। বীজ নারী বলে কিছু নাই, বীজ বৃন্ত বা বীজের বোটা, এটা যেন মনে থাকে। ঠিক আছে, ডিম্বক নারী কিসে পরিণত হয়, বীজ বৃন্ত বা বীজের বোটা। পরেরটা আবার ঠিক আছে, দেখো ডিম্বক মূল বীজ মূল তৈরি করতেছে। তাহলে মোটামুটি আমি যে কয়টা জিনিস দাগাইলাম তুমি অতটুকুই এভাবেই পড়বা। অনেকগুলো দেখো আরেক টার্ম আছে, ঠিক আছে, ওই টার্ম গুলা জানার দরকার নেই, আমি যেগুলো বলছি এগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে এই হচ্ছে আমাদের শেখের আগে ও পরের পরিণতির কথা শেষ। এবার দেখো এই চ্যাপ্টারে সবচাইতে ভয়ানক কিছু জায়গা আসছে, তাই না? এই ভয়ানক জায়গাগুলো আমরা যদিও গুছাই দিছি, কিন্তু তুমি ভয়ানক জায়গাটা দয়া করে একবার হইলেও রিডিং পড়ো। ঠিক আছে, ভয়ানক জায়গাটা দয়া করে একবার হইলো এই রিডিং টিডিং পড়ো। তাও আমি এখান থেকে একটা জিনিস শেষ করে তারপর তোমার মেইন টেকনিকটা যাইতেছি। এটা হচ্ছে এই যে জোর কলমটা, জোর কলমটা একটু পড়বা। কেন, এই যে স্টক আর সায়ন সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, স্টক আর সায়ন। শুনো, সায়ন হচ্ছে যাকে জোড়া দিবা, আর স্টক হচ্ছে যার মধ্যে জোড়া দিবা। ঠিক আছে, সায়ন হচ্ছে যাকে জোড়া দিব, আর স্টক কি, যার মধ্যে জোড়া দিব। তাইলে মনে থাকবে। ঠিক আছে, সায়ন মানে যাকে জোড়া দিব, আর স্টক হচ্ছে যার মধ্যে জোড়া দিব। এই যে এখানে মোটামুটি কিছু জিনিস এরকম গুছায় দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু দুই বই মিলায় গুছায় দেওয়া আছে। এই নোটটা পড়বা, এটা দেখবা, এই স্লাইডটা ভালো মতো দেখবা, আগামী দিন পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা পরেরটায় যাই। এই যে এগুলো তোমার সব ক্লাস নোটে, আই মিন কম্পানিয়ন বুকে দেওয়া আছে, প্রতিটা জিনিস দেওয়া। ঠিক আছে, যে মূল দ্বারা কিভাবে মনে রাখবা, কাণ্ড দ্বারা, সাকার দ্বারা, বুলবিল বা কক্ষ মুকুল দ্বারা, পর্ণকাণ্ড দ্বারা, এই সবগুলা কিন্তু টেকনিক, মানে কোনটা দিয়ে কি উদাহরণ সব এখানে মনে রাখতে পারবা। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। ঠিক আছে, মাঝখানে আসতো না, কিন্তু এখন আবার আসা শুরু করছে। এই দেখো অজন ওজনের ক্ষেত্রে এগুলো দেওয়া আছে। ওকে,
আচ্ছা, এখন আসি আমরা আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে কিছু ছোট ছোট সংজ্ঞা আছে লাস্টে দিয়ে। আমি যে টার্ম গুলো ইউজ করছি তুমি খালি ওই টার্ম গুলাই ভালো মতো মনে রাখবা। যেমন দেখো, পার্থেনোজেনেসিস বা অপুংজনি কি বলছে? নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি। নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি বললে আমরা সেটাকে কি বলবো? পার্থেনোজেনেসিস বলবো। নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হলে এটাকে আমরা কি বলবো? পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলবো। আর হরমোন প্রয়োগে যদি ফল সৃষ্টি করি, হরমোন প্রয়োগে ফল সৃষ্টি করার প্রক্রিয়াকে কি বলে? পার্থেনোকার্পি। হরমোন প্রয়োগে ফল সৃষ্টি করলে এটাকে আমরা বলি পার্থেনোকার্পি। হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের সংজ্ঞা আমি আলাদা পড়তে বলি না কেন? কারণ এদের সংজ্ঞার মধ্যেই হ্যাপ্লয়েড কথাটা উল্লেখ থাকে, বা এর সংজ্ঞার মধ্যেই ডিপ্লয়েড কথাটা উল্লেখ থাকবে। শুধু শুধু এর সংজ্ঞা পড়তে যাও না। এখন হাসান স্যারের বই হচ্ছে এদের সাইন্টিফিক নেম দিয়ে উদাহরণ দেওয়া আছে, যেটা মনে রাখা আরো কষ্টের। তো আমি যে উদাহরণগুলো লিখছি এগুলো আজিবুর স্যারের বইয়ের, এবং এই বাংলা উদাহরণগুলাই মনে রাখতে হবে, ঠিক আছে? বাংলা উদাহরণ মনে রাখার জন্য আমরা মাথায় রাখতে পারি বোম তিতা। কি মনে রাখতে পারি? বোম তিতা। বোম কেউ একজন খাইছে, তারপর সে বলছে এটা টেস্ট হচ্ছে তিতা। সেটা হচ্ছে বলতা, মৌমাছি, তিত বেগুন, তামাক। বলতা, মৌমাছি, তিত বেগুন, তামাক। ওকে, আচ্ছা আসো, অ্যান্ড্রোজেনেসিস কি? অ্যান্ড্রোজেনেসিস হচ্ছে অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি। অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি করলে তাকে কি বলি আমরা? অ্যান্ড্রোজেনেসিস। অ্যাপোস্পোরি কি? যদি দেহকোষ থেকে তুমি তৈরি করো সেটা হচ্ছে অ্যাপোস্পোরি। অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি কি? যেই অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয় না, এটা মনে রাখতে হবে, ভ্রূণথলি গঠন হয় না। তাহলে কোথা থেকে ভ্রূণ তৈরি হয়? ডিম্বকের দেহকোষ, ঠিক আছে? দেহকোষ থেকে সরাসরি ভ্রূণ তৈরি হয়। তাহলে দেখো, অ্যাপোস্পোরি আর অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতে ঝামেলা লেগে যায়, কারণ দুইজনই তো দেহকোষ থেকে তৈরি করতেছে। এই কারণে আমি অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতে আরো একটু কথা তোমাকে মনে রাখতে বলছি, সেটা কি? ভ্রূণথলি গঠিত হয় না। এদের কি হয় না? ভ্রূণথলি গঠিত হয় না। তুমি হচ্ছে অ্যাডভেন্টেটিভের জন্য এইটা মনে রাখবা। অ্যাপোগেমি কি? ডিম্বাণু ছাড়া। ডিম্বাণু ছাড়া তৈরি করে, এতটুকু মনে রাখলে হবে। অ্যাপোগেমি কি? ডিম্বাণু ছাড়া। আর অ্যাগামোস্পার্মি কি? এতক্ষণ যা যা পড়ছো, পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, অ্যাপোগেমি, এরা হচ্ছে অ্যাগামোস্পার্মি। এই অ্যাগামোস্পার্মির জন্য যদি কোনো অনুপ্রেরণা লাগে, ওই অনুপ্রেরণা যে যোগায় সে হচ্ছে সিউডোগ্যামি। এই যে অনুপ্রেরণার জন্য যে পরাগায়ন আবশ্যক হয় সেটা হচ্ছে সিউডোগ্যামি। তাহলে এই গেল হচ্ছে বিভিন্ন সংজ্ঞা টঙ্গার কথাও শেষ। যেটা পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যের মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবা, অযৌন জননের জীবনে হ্যাঁ বলে কোনো কথা নাই, সব হচ্ছে না। গ্যামেট সৃষ্টি হয় না, প্রয়োজন হয় না, মায়োসিস কোষ বিভাজন হয় না, নতুন বৈচিত্র্য সৃষ্টি হয় না। কম অভিযোজন ক্ষম মানে কি? বেশি অভিযোজন ক্ষম না। নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে মানে কি? উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে না। নিষেক ঘটে না। খেয়াল করছো? সব না। এখন এই যে একটা জিনিস, এই একটা জিনিস হচ্ছে কি পড়বা এখান থেকে? শুধুমাত্র হেডিং গুলা পড়বা। মুখস্থ হইলে হইলো, না হইলে নাই, কিন্তু হেডিং একবার পড়তে হবে। এবং তোমাকে মুখস্থ করতে হবে হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টে একটা সংজ্ঞা আছে, সেটা কি? ইমাস্কুলেশন। এই সংজ্ঞাটা পড়তে হবে, যে পরিপক্ক হবার আগেই পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলে বা সরিয়ে ফেলাকে কি বলা হয়? ইমাস্কুলেশন বলা হয়। ঠিক আছে? কি বলা হয়? ইমাস্কুলেশন বলা হয়। আমার হচ্ছে এইটা মনে রাখতে হবে। এরপরে আমাদের বইয়ে কি আছে? আমাদের বইয়ে কিছু সাধারণ জ্ঞান ভিত্তিক কথা আছে, লাইক ইরি কই অবস্থিত, বিরি কই অবস্থিত, বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট কই, হ্যান ত্যান। এগুলো সব জেনারেল নলেজের টপিক। এগুলো উদ্ভিদ বিজ্ঞানের জন্য মোটেও ইম্পর্টেন্ট না, তোমার ওই জায়গাটা না দেখলেও চলবে। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে একদম লাস্টের পেজে গেলে দেখবা রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন। ঠিক আছে? রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন নামে একটা জায়গা আছে। রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন। ঠিক আছে? এই রোগ প্রতিরোধী জাতের মধ্যে 4টা ধানের নাম লেখা আছে, দেখো, মুক্তা, গাজী, মোহিনী আর শাহিব আলম। মুক্তা, গাজী, মোহিনী আর কি? শাহিব আলম। এবং এদের কিছু স্ট্রেইন লেখা আছে, বি আর, বাংলাদেশ রেলওয়ে না কিন্তু, বি আর মানে বাংলাদেশ রাইস। এরকম লেখা আছে 10, 14, 15, 16। খুব সিম্পল, কিভাবে মনে রাখবা? যাকে লিখতে বেশি জায়গা লাগে সে সংখ্যায় বেশি। মোহিনী আর শাহিব আলমকে অনায়াসে সাজানো যায়। ঝামেলা করে মুক্তার, গাজী, কারণ দুইজনকে লিখতে আমার জায়গা লাগে কতটুকু? 2টা স্পেস লাগে। এই কারণে ঝামেলায় জড়াবা না। ছোটকাল থেকেই শিখে আসছো ভদ্রতার খাতিরে সারা জীবন কি করবা? লেডিস ফার্স্ট। সারা জীবন কি করতে হবে? লেডিস ফার্স্ট। তার মানে যেহেতু মুক্তা মহিলা মানুষ, তাকে শুরুতে দিতে হবে, গাজী পুরুষ মানুষ, এখানে তাকে পরে দিতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মুক্তা, গাজী, মোহিনী, শাহিব আলম। ওকে, আমরা কিন্তু আলাদা করে ফেললাম 10, 14, 15, 16 কার কোন স্ট্রেইন পড়া হয়ে গেল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রোগ প্রতিরোধী জাত সম্পর্কে পড়া শেষ। ঠিক আছে? রোগ প্রতিরোধী জাত সম্পর্কে পড়া শেষ। তাহলে আমাদের পড়াও শেষ। তো কথা হচ্ছে, দেখো, প্রজনন চ্যাপ্টারটা আসলে অনেক ছোট। আমি যে কয়টা কথা বলছি, তোমার কাজ হচ্ছে এগুলা বারবার পড়া।
বইয়ের চ্যাপ্টারটা একবার রিডিং দেওয়া। আর ব্রায়োফাইটার বৈশিষ্ট্য আল্লাহর রহমতে চেষ্টা করছি যতটুকু সম্ভব তোমার মাথায় রাখায় দেওয়ার জন্য। এখন এটা তোমার উপর যে তুমি আসলে শুনছো না কি করছো, কিন্তু তুমি হেল্পফুল হবে তোমার জন্য অবশ্যই তুমি যদি ক্লাসের শুরুর অংশটা আবার শোনো। ব্রায়োফাইটার বৈশিষ্ট্যটা তুমি দেখবা এটা দ্বিতীয়বার পড়া লাগে না। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়লে দেখো ব্রায়োফাইটার রিক্সা বৈশিষ্ট্য সেম, একই কথাবার্তা লেখা আছে। রিক্সার গঠন পড়াই দিছি তোমাকে, টেরিসের গঠন জনন একটু ভালো মতো পড়াইছি, বাইরে থেকে কি পড়াইলাম টেরিডোফাইটের অর্থনৈতিক গুরুত্ব। জাস্ট দেখো এই কয়টা টপিকই কিন্তু, আর প্রজনন থেকে যা দাগাই দিছি তাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে। নগ্নবীজি আবৃত বিদ্যুৎ ক্লাসটা বাকি আছে, ততদিন ভালো মতো পড়াশোনা করবা। কোনো সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই ওই চ্যাট বক্সটায় আমি তোমাদের যে থ্রেডটা আছে গ্রুপের মধ্যে, ওই থ্রেডটার মধ্যে লিখবা। আর সবাই পরীক্ষা দিবা। বেস্ট অফ লাক। ঠিক আছে, আসসালামু আলাইকুম।